কি কয় চলতেছে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সাউন্ড হইতেছে। আমি ভয় পাইছি সাউন্ড আসে কিনা। হ্যাঁ, আপনি আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের আসলে চেহারা দেখা যাচ্ছে কিনা। লাগবে না, ওটা অস্ত্র ওখানেই থাক, সাউন্ড এখান থেকে যাবে। ও, তোমরা কি করবা? মোবাইলে দেখবা? শোনো, একটা জিনিস কি, মোবাইলে বিয়ে করা, ওই যে অনলাইনে বিয়ে করা না, আর হলো সরাসরি। আমরা তো সরাসরি, তোমরা যারা সরাসরি আছে আসো, বুকে আসো না, একদম ইজি। কিন্তু যারা অনলাইন, ওরা তো চাইলেও আসতে পারবে না বুকে, ওরা শুধু ওই স্বপ্নের ভিতরেই আসবে, তাই না? বাস্তবে কেউ কিন্তু আর বুকে আসতে পারবে। কিন্তু তোমাদের এই একটা সুযোগ আছে, যারা অফলাইন আছো, তোমরা এখন সরাসরি চাইলেও বুকে চাকরি করতে পারো। যাই হোক, আমাদের সাথে যারা এখন অনলাইনে ক্লাসটা করতেছে সবাই একটু শেয়ার করে দিবেন। আর আমাদের সাথে তানভীর স্যার তো আছেনই, আর চমৎকার একটা ক্লাস হবে আজকে সমাসের। আর এই ক্লাসটা সম্প্রচার করা হচ্ছে আমাদের অফলাইন শাখা মিরপুর 10, ঢাকা মিরপুর 10 যে ফলপট্টি যে আমাদের একটা শাখা আছে জব মেডিসিন, এই শাখা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনাদের অনেকে আমাদের কমেন্ট করছিলেন যে আজকে ক্লাসটা উন্মুক্ত করে দেওয়ার জন্য, যে তানভীর স্যারের ক্লাসটা একটু উন্মুক্ত করে দিলে আমাদের জন্য দেখতে সুবিধা হতো। অর্থাৎ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন অথবা বাংলাদেশের বাইরেও যারা আছেন তাদের জন্য আমরা আজকে আমার দেখা যায় না। দিলাম। কি আমার দেখা যায় না, এদিকে তোমার দেখা যায় না? ক্যামেরা দেখা যায় না? এই দেখা যায়, দেখা যায়, যায় 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 না, এই যে- নাজির স্যার দেখা যাবে কেন? আমার তো দেখান। আচ্ছা, যাই হোক, ক্লাসটা খুবই অ্যামেজিং একটা একজন class বলছেন হবে। আসিফ স্যারকে ভালোবাসি। এই ফাজলামি, আমারে কইছে আমাকে ভালোবাসে, এইগুলা কইছে? তামিম আক্তার, এই যে তামিম আক্তার না, তামিম আক্তার না। ভালোবাসি বলাটাও কিন্তু মুখে খুবই একটা কঠিন একটা ওয়ার্ড, কিন্তু সবাই কিন্তু বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি। বিশেষ করে আমি পারি না, কারণ আমি যদি এই কথাটা বলতে পারতাম তো আমার 8-10টা গার্লফ্রেন্ড অলরেডি আমার সাথে সাথে থাকতো। ঠিক আছে, নিরামিষ, আর এই শীতের দিনে ওই কোল বালিশ নিয়ে আর থাকতে হইতো না। ঠিক আছে, এই কথাটা আসলে আমি কেন, তানভীর বলো না কি না, বলতেছি, আসতেছি। আসতেছে, কিন্তু আসতেছে। তা চমৎকার একটা ক্লাস কিন্তু হবে। তার আগে সবাই একটু আমাদের শেয়ার করতে হবে, সবাই একটু শেয়ার করবেন। কেউ উল্টা পাল্টা কমেন্ট কেউ করবেন না। শুধু আপনারা কি করবেন, ওইগুলো বলা দরকার নাই যে অমুক হলো তমুক হলো, এইসব কিচ্ছু বলবেন না। শুধু আমাদের ক্লাসটা একদম মনোযোগ সহকারে করবেন, আর সবাই একটু শেয়ার করবেন। আর যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বইটা থাকছে। বইটা নিয়ে আসেন তো, একটু দেখিয়ে দিচ্ছি যে কেরিয়ার প্লাস বাংলা বইটা আজকে কিন্তু আমি নিজ হাতে 3টা বই পাঠিয়ে দিচ্ছি। তার ভিতরে সানিয়া নামের একটা মেয়ে, মেয়ে ওর মনে হয় সাতক্ষীরা বাসা, সাতক্ষীরা একটা মেয়ে পেয়েছেন, এদিকে লক্ষ্মীপুরে একটা মেয়ে পেয়েছেন, আরেকজন ছেলে পেয়েছেন। আজকে কিন্তু 3টা বই আমরা দিয়েছি, অর্থাৎ গত 3 দিন যারা সর্বোচ্চ শেয়ারকারী ছিল তাদের কিন্তু একটা বই কিন্তু আমরা দিয়ে দিয়েছি। যাই হোক, আজকে কিন্তু পার্টিক্স কাগজের মুদ্রিত কেরিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য বইটা কিন্তু আজকে দিব। অর্থাৎ তানভীর স্যারের সৌজন্যে কিন্তু আজকে দেওয়া হবে। অর্থাৎ আজকে যে সর্বোচ্চ শেয়ার করবে আজকে ক্লাসটা, তার নামটা কিন্তু আমরা লিখে রাখবো, এবং তাকে কিন্তু আগামীকাল আমরা এই বইটি আবার তাকে পাঠিয়ে দেবো। একদম কুরিয়ার চার্জ কিন্তু ফ্রি, তার কাছে একদম ফ্রি বই পৌঁছে যাবে। তাহলে দেখি আমরা একটু নামগুলা দেখি, তানভীরের মুখ থেকে শুনি। তানভীর একটু বলে দাও একটু, ছেলেদের নামও বইলো, মেয়েদের নাম না শুধু। আচ্ছা, রিমা বলেছে নাসির স্যার আই লাভ ইউ। এই দেখো, এই যে আমি কিন্তু তোমার আপনি যেটা সামনে আসতেছে। আচ্ছা, বুলবুল বলেছে, তারপর হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, খুব ভালো লাগছে দুজনকে একসাথে দেখে। বাংলা ভালোবাসা বলছে, ব্যাকরণ, ঠিক না? হ্যাঁ, ও ভালোবাসা না বল, সে বলছে ভালোবাসা। বাংলা বাংলা হবে না, হবে ভালোবাসা। লয় ওটা দিতে হবে, কারণ ভালো মানে কপাল হয়ে গেল, কপাল বাসা। আমরা কিন্তু কপাল বাসা না কারো, আমরা কিন্তু চাই মানুষের ভালোবাসা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আর আরেকটা ব্যাপার, আমাদের সামনে কিন্তু মানে স্টুডেন্ট আছে, তো এটা আমাদের অফলাইন ক্লাস। মূলত আপনাদের অনুরোধে আমরা হচ্ছে ক্লাসটা সরাসরি সম্প্রচার করতেছি। আশা করি আজকের ক্লাসে যতটুকু পর্যন্ত পড়াবো আপনারা বুঝতে পারবেন, এবং পুরো ক্লাসের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আশা করি নতুন অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, আসেন তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। ওকে, আসি আমরা তাহলে শুরু করি। সো ফার্স্ট অফ অল, যে সমাস আসলে কি, আমি কিন্তু মানে এক ক্লাসে সমাসটা পড়াতে পারবো না। মানে এক ক্লাসে এত আমি একটু ডিটেলস পড়াতে গেলে একটু বেশি টাইম লাগবে। এই জন্য আপনারা খাতা কলম খুলছেন? ওকে। আর আমি কিন্তু অনেক কথাবার্তা বলবো, দাঁড় করাই দিব মাঝে মধ্যে, যে আপনি বলেন আপনি বলেন। সো দাঁড়াই থাকতে হবে, দাঁড়াই দাঁড়াই আমার সাথে রেসপন্স করতে হবে, নাইলে হবে না। ঠিক আছে, তো রেডি? তাহলে আসেন, আমি সমাসের বেসিক কথাটা বলে তারপর হচ্ছে আপনাদেরকে একটা চমৎকার একটা সমাসের সবচাইতে বড় প্রকার, সেটা কি বলেন তো? তৎপুরুষ সমাস। কি তৎপুরুষ? এই তৎপুরুষ সমাসটা আপনাদেরকে আমি একটু পড়াবো,
একদম প্রথম থেকে বেসিকটা একটু ধারণা দিয়ে তৎপুরুষ সমাসটা পড়াবো। ওকে, আসেন। প্রথমত হচ্ছে সমাস আসলে কি। আচ্ছা দেখেন, ধরেন আমি একটা বাক্য লিখলাম, বাক্যটা হচ্ছে চাঁদ, অথবা আরেকটা লিখি যে আমি লিখলাম যে সিংহ চিহ্নিত আসন। এই যে দেখেন সিংহ চিহ্নিত আসন, এখান থেকে কি দাঁড়ায় বলেন তো? এটাকে আমরা একসাথে কি বলতে পারি? এটাকে আমরা একসাথে বলতে পারি কি? সিংহাসন। ওকে, এটাকে আমরা একসাথে বলতে পারি এটা হচ্ছে সিংহাসন। এখন দেখেন তো, আগে এই জিনিসটা বুঝতে হবে যে সমাস মানে আসলে কোনটা। সমাস মানে কি সিংহ চিহ্নিত আসন এটা, নাকি সিংহাসন এটা? কোনটা? সিংহাসন। এটা থেকে এটা তৈরি হয়েছে, তাহলে ইনপুট হচ্ছে এটা আর এটা হচ্ছে আউটপুট। এখন ঝামেলাটা কোন জায়গাতে হয়? আচ্ছা বলেন তো, এইটা কোন সমাস? এই যে সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এটা কোন সমাস বলেন? হ্যাঁ, কোন সমাস? কর্মদ্বারয়। কোন কর্মদ্বারয়? মধ্যপদলোপী কর্মদ্বারয়। কেমনে বুঝছেন? মাঝখানের পদলোপ গেছে, তাই না? আচ্ছা এইবার তাহলে আমি আপনাকে যদি বলি, আচ্ছা বলেন তো পলান্ন এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। দেখেন এখন কিন্তু কেউ উত্তর দিতে পারতেছেন না, এখন কেউ উত্তর দিতে পারতেছেন না। হ্যাঁ, তাতে কি? আচ্ছা ভুল, দুইজন উত্তর করছেন বহুব্রীহি দ্বন্দ্ব, তাও ভুল। এখন দেখেন এইটা যে সমাস, এটাও একই সমাস। এখন বলেন তো আপনি এটা উত্তর করতে পারতেছেন, এটা 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 পারলো, এটা পারেন নাই, তার কারণ কি? তার কারণ একটাই, যে আপনি দেখছেন এখানে মাঝখান থেকে পদ লোপ পাইছে, আর এটা দেখে আপনি কিন্তু বুঝতেছেন না যে মাঝখান থেকে পদ লোপ পাইছে কিনা। ব্যাপারটা এটা না? এখন ভাই আপনি আমার বলেন, আপনার পরীক্ষাতে কি সিংহ চিহ্নিত আসন দিবে না সিংহাসন দিবে? সিংহাসন দিবে। এখন আমরা কিভাবে সমাস শিখি? আমরা কি এই পাশ দেখে সমাস শিখি না এই পাশ? অর্থাৎ দেশ বাক্য দেখে না সমস্ত পদ দেখে? দেশ বাক্য দেখে। আমরা কি দিয়ে শিখি? দেশ বাক্য দেখে। ভাই ঝামেলাটা এই জায়গাতে, আপনি যখন দেশ বাক্য দিয়ে যখন সমাস শিখেন, দেশ বাক্য আপনার পরীক্ষাতে আসে না। আপনাকে সমাস আইডেন্টিফাই করতে হবে কি দিয়ে? সমস্ত পদ দিয়ে। কি দিয়ে সমাস আইডেন্টিফাই করতে হবে? সমস্ত পদ দিয়ে। পার্থক্যটা এই জায়গাতে। তাহলে আজকে থেকে আমরা দেশ বাক্য দেখে না, আমরা আমাদেরকে সমাস শিখতে হবে কি দিয়ে? আপনাকে একদম জিনিসটা কিন্তু ইজি। ধরেন আমি আপনাকে বললাম, খুব সিম্পল, ধরেন আমি আপনাকে বললাম যে মনরূপ মাঝি। এখন বলেন এটা কোন সমাস? রূপক। কেমনে বুঝছেন? মাঝখান থেকে রূপ বাদ গেছে। এবার আমি আপনাকে বললাম, আচ্ছা বলেন ভব নদী এটা কোন সমাস? এখন আপনি পারতেছেন না। কারণ কি ভাই? আপনি ব্যাস বাক্য দেখে এখানে রূপ দেখছেন, এখন এখানে রূপ আছে না আগুন আছে, আপনি কিন্তু আর বুঝতেছেন না। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, নোটিফিকেশন আসে কোথায়? এটা দে দাঁড়ান, আমি একটু ইয়ে করে দিই, সিলেক্ট করে। কে মেসেজ দিতে? মেসেজ আসে কেন? আচ্ছা তো এখন এটা একটু ইয়ে করেন না, ও যারা অনলাইনে ক্লাস করে ওদের প্রবলেম হয়, সাউন্ড সাইলেন্ট করে দেন একদম, উপরের নোটিফিকেশন এটা ইয়ে করে দেন, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে। এইবার আসেন, এখন আসেন মোটামুটি বেসিক কথাটা আমি আপনাদেরকে বলছি। এইবার আমি যেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, খুব সিম্পল কথা। আচ্ছা বলেন তো সিংহ চিহ্নিত আসন, এই যে সিংহ চিহ্নিত আসন, এই বড় বাক্যটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ব্যাস বাক্য। এটা আমরা সবাই জানি। এটার আরেকটা নাম কি? বিগ্রহ বাক্য। এটার আরেকটা নাম কি? বিগ্রহ বাক্য। আর এটা থেকে যেটা তৈরি হয় সেটা কি? সিংহাসন। এটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদটাই বেশি প্রচলিত। সমস্ত পদ ছাড়াও আরো অনেক নাম আছে, সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ, সমাস সাধিত পদ। বাট আমরা বুঝার সুবিধার্থে আমরা এটাকে সমস্ত পদ বললাম। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন সমস্ত পদের ভিতরে কিন্তু দুইটা পদ প্রাধান্য পায়। একটা হচ্ছে এই যে দেখেন সিংহ, এটা কি? পূর্বপদ। আর আসন এটা কি? পরপদ। তাহলে একটা পূর্বপদ আর একটা কি পদ? পরপদ। এখন সমাসের ক্ষেত্রে প্রাধান্যটা এই জায়গাতে পাই, কোন সমাসে পরপদের অর্থপ্রদান, কোন সমাসে পূর্বপদের অর্থপ্রদান। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা সমাস বুঝতে গেলে আমরা পূর্বপদ পরপদ বুঝি না। ধরেন আপনার নাম কি? আচ্ছা, আপনি আপনার বউরে বললেন যে, আপনার বউ আপনাকে বললো যে মিষ্টি আলু নিয়ে এসো। এখন আপনি কি মিষ্টি আনবেন না আলু আনবেন? আলু আনবেন। আর যদি মিষ্টি আনেন তাহলে মায়ের আনবেন কি? আলু। এখন বলেন মিষ্টি আলু তো কোন পদের অর্থপ্রদান? মিষ্টি না আলু? পরপদের অর্থপ্রদান। জিনিসটা কি খুব বেশি কঠিন? আচ্ছা আপনি যদি বলেন বাবা মা আমাকে অনেক আদর করে, তাহলে বাবা আদর করে না মা আদর করে, না দুজনে আদর করে? এই যে দুইজনে আদর করে, দুই পদের অর্থপ্রদান, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। জিনিসটা কিন্তু কঠিন না। আমি বললাম যে আমি আজকে গায়ে হলুদে যাব, আপনি বললেন যে আজকে গায়ে হলুদে যাব। এখন গায়ে হলুদে গেলে কি আপনি কি গায়ে যাবেন, না হলুদে যাবেন, না একটা অনুষ্ঠানে যাবেন? তার মানে দেখেন এখানে কিন্তু গা কেউ বুঝাচ্ছে না, হলুদ কেউ বুঝাচ্ছে না। ধরেন আমি আজকে ইচ্ছে মতো আমার গায়ের মধ্যে হলুদ মাখলাম,
তা কি গায়ে হলুদ হবে? না। হইব না। আবার দেখেন, কারো গায়ে হলুদে কেউ যদি ধরেন আপনি কারোর সাথে ফান করে আপনি তার গায়ে হলুদের দিন, আপনি মানে বিয়ের আগের দিন আপনি তার গায়ে যদি, তুই আমার বান্ধবী, তোর গায়ে আজকে হলুদ না মাইখা আমি গোবর মাখবো, তাও এটা কিন্তু গায়ে হলুদ। তার মানে গায়ে হলুদ বলতে আসলে হলুদের প্রায়োরিটি না, অনুষ্ঠানকে বোঝায়, অন্য পদের প্রায়োরিটি। এক্স্যাক্টলি এই জিনিসটাই বুঝতে হবে। সমাজ বুঝতে হলে আগে আপনাকে এটা বুঝতে হবে যে কোন পদের প্রাধান্য পায়। দ্যাটস ইট। তো আসেন, এখন মোটামুটি আমাদের বেসিক কথাবার্তা ক্লিয়ার। এখন আমরা যেই সমাজটা পড়বো সেই সমাজটাকে আমরা বলি সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। এই সমাজটা নিয়ে আমি একটু বিস্তারিত আজকে আলোচনা করব, এবং আমি আশা করি যে আপনি তৎপুরুষ সমাসে আজকে যদি আমার ক্লাসটা যদি করেন, ইনশাল্লাহ তৎপুরুষ সমাস আপনার একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে, একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। এবং এমন ভাবে আপনার এটা ক্লিয়ার হবে, আপনি একদম নতুন সিস্টেমে এই জিনিসটা আপনি ভালো করে শিখতে পারবেন। ওকে, এইবার আসেন আমরা চলে যাই একটু আমরা একটু চলে যাই আমাদের তৎপুরুষ সমাসের আলোচনায়। বলেন তৎপুরুষ সমাস কত প্রকার? বলেন তৎপুরুষ সমাস কত প্রকার? 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। এখন আসেন, অনলাইনবাসী আপনারা একটু, আমি কমেন্ট পড়বো না, কমেন্ট পড়লে একটু টাইম লেগে যায়, ঠিক আছে? আমি একটু আপনাদেরকে আগে বুঝাই, কেউ বুঝতে সমস্যা হলে কমেন্ট করেন, আমি একটু পরপর কমেন্ট দেখবো। ওকে, ঠিক আছে। আসেন এইবার আমরা একটু দেখি যে তৎপুরুষ সমাসের একটু প্রকারভেদ গুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল, তৎপুরুষ সমাস চিনতে হলে আপনাকে আগে বিভক্তিগুলো চিনতে হবে। কি চিনতে হবে? বিভক্তিগুলো চিনতে হবে। তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। অষ্টমী তৎপুরুষ আছে? না। কেন নাই বলেন? কারণ অষ্টমী বিভক্তি নাই। আচ্ছা, প্রথমা বিভক্তি আছে, কিন্তু প্রথমা তৎপুরুষ আছে? নাই। কারণ কি? কারণ প্রথমাই শূন্য বিভক্তি। কারণ কি? প্রথমাই শূন্য বিভক্তি। আর শূন্য বিভক্তি যেহেতু নাই, শূন্য বিভক্তি মানে যেখানে বিভক্তি নাই, এই জন্য এটা সমাস হয়নি। তাহলে আমরা যদি একটু প্রথম থেকে একটু যদি জিনিসটা যদি বুঝি, তাহলে খেয়াল করে দেখেন, আপনাদেরকে একদম বেসিক থেকে আমি জিনিসটা বুঝাই, একটু ধৈর্য ধরে আপনারা শুনেন। তো আসেন, ধরেন আমি লিখলাম যে দ্বিতীয় তৎপুরুষ, একটু বুঝেন। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। ঠিক আছে? এখানে কয়টা সমাস? 6টা। কয়টা? 6টা। তাহলে 9টা হওয়ার আর বাকি আছে কয়টা? 3টা। কয়টা? 3টা। ওকে, আসেন, অলুক তৎপুরুষ একটা হচ্ছে অলুক তৎপুরুষ। ওকে, দেখেন, অলুক তৎপুরুষ, এরপর হচ্ছে নয় তৎপুরুষ, এরপর হচ্ছে উপপদ তৎপুরুষ। এই কয়টা হইলো? 9টা। এখন ভাই, এটা বুঝতে হলে আপনাকে আগে অবশ্যই বিভক্তিগুলো বুঝতে হবে। কি বুঝতে হবে? বিভক্তিগুলো। যেমন আসেন, দ্বিতীয় বিভক্তি কি? কে, রে। তৃতীয় বিভক্তি কি? দ্বারা, দিয়ে, এরপর হচ্ছে কি? কর্তৃক। ওকে, আসেন, চতুর্থ বিভক্তি কি? কে, রে। পঞ্চম বিভক্তি কি? হতে, থেকে, এরপর হচ্ছে কি? চে। এরপর আসেন, ষষ্ঠী বিভক্তি কি? র, এর। সপ্তম বিভক্তি কি? এ, অন্তস্থ অ, এরপর হচ্ছে তে। এখন বিভক্তিগুলো মুখস্থ আপনাকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। প্রথমে শূন্য, দ্বিতীয়তে কে রে, তৃতীয়তে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে কে রে, পঞ্চমীতে হতে থেকে সে, ষষ্ঠীতে রয়, সপ্তমীতে অন্তস্থতে। দ্যাটস ইট। বিভক্তিগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। প্রচলিত কথা অনুযায়ী তৎপুরুষ সমাস হচ্ছে যেই সমাসের মাঝখান থেকে যেই বিভক্তি লোপ পায় ওটা ওই সমাস। যেমন আসেন, ফর এক্সাম্পল, আমি বললাম, খেয়াল করেন, আমি বললাম যে বইকে পড়া। এই যে বইকে পড়া, এখান থেকে কি দাঁড়ায়? বই পড়া। এখন বলেন এটা কোন তৎপুরুষ সমাস? কোন তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষ। কেমনে বুঝছেন? হ্যাঁ, কিভাবে বুঝছেন বলেন? কারণ এখানে কোন বিভক্তি লোপ পাইছে? কে বিভক্তি। এই জন্য এটা কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ। আসেন আরেকটা উদাহরণ দিই। ধরেন আমি লিখলাম বিলাত থেকে ফেরত। বিলাত থেকে ফেরত, এখান থেকে কি দাঁড়ায়? বিলাত ফেরত। এখান থেকে কি দাঁড়ায়? বিলাত ফেরত। এখন আপনি আমাকে বলেন এটা কোন সমাস? কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ। কেমনে বুঝছেন? থেকে লোপ পাইছে। কেমনে বুঝছেন? কারণ এখানে পঞ্চমী বিভক্তি লোপ পাইছে। এই যে দেখেন, পঞ্চমী বিভক্তি কি? হতে, থেকেছে। তাহলে এখানে দেখেন এই যে ব্যাস বাক্য থেকে লোপ পাইছে, এই জন্য এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে জিনিসটা খুব সহজ না? সহজ। এখন এইভাবে কি সমাস শেখা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ আপনার পরীক্ষাতে কি বিলাত থেকে ফেরত এটা দিবে না বিলাত ফেরত দিবে? তাহলে বিলাত ফেরত দেখে আপনি কেমনে বুঝবেন এখান থেকে লোপ পাইছে? বুঝা যাবে? আচ্ছা, আপনি বললেন বই পড়া। এখন এটা কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ। এখন এতটুকু পর্যন্ত দেখে বুঝার তো কোনো ওয়ে নাই যে এখানে দ্বিতীয় বিভক্তি লোপ পাইছে।
এখন আপনি তো এভাবেও বলতে পারেন যে বই হতে পড়া বা বই থেকে পড়া, তাহলে তো পঞ্চমী তৎপুরুষ সমাস। আপনি যদি বলেন বই দ্বারা পড়া, তাহলে তো তৃতীয় তৎপুরুষ সমাস। আপনি যদি বলেন বইয়ের জন্য পড়া, তাহলে চতুর্থ তৎপুরুষ সমাস। বুঝতেছেন? আপনি যদি বলেন বইতে পড়া, তাহলে সপ্তমী তৎপুরুষ সমাস। তার মানে আমরা প্রচলিত নিয়মে যেভাবে সমাস শিখি, এইভাবে আসলে আমাদের সমাস শেখা উচিত না। কারণ আমরা ব্যাস বাক্য দিয়ে সমাস শিখি, ব্যাস বাক্য দিয়ে সমাস শিখলে পরীক্ষায় ব্যাস বাক্য আসে না, আসে কি সমস্ত বাক্য। আসেন এবার আমি আপনাদেরকে সহজ কৌশলে আমি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করতেছি। আসেন প্রথমত দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন দ্বিতীয় তৎপুরুষ সমাস, এটার আরো একটা নাম আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে কর্ম তৎপুরুষ। কি তৎপুরুষ? কর্ম তৎপুরুষ। তাহলে দ্বিতীয় তৎপুরুষের সমাসের আরেকটা নাম কর্ম তৎপুরুষ সমাস। এখন আপনি কমন সেন্স দিয়ে প্রশ্ন করেন, আচ্ছা কর্ম মানে কি, এটা কি বুঝেন? কর্ম মানে হচ্ছে যে সাধারণত কর্ম আমরা কিভাবে বের করি, বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? কর্ম পাই। যেমন আমি বললাম, ধরেন আমি বললাম আমি আম খাই। কি খাই? আম। তাহলে আমটা হচ্ছে কি? কর্ম। আমটা কি? কর্ম। আমি বললাম আমি চাঁদ দেখি। কি দেখি? চাঁদ। আমি বললাম আমি সাদিয়াকে ভালোবাসি। কাকে ভালোবাসি? সাদিয়া। সাদিয়া হচ্ছে এখানে কি? কর্ম। এটা আপনার আচ্ছা আমি পরে বলি। তো এখন খেয়াল করে দেখি, এখন বুঝেন ব্যাপারটা, খুব ভালো করে বুঝেন। তার মানে যেখানে কর্মকে বুঝায় সেটাকে বলা হয় যেখানে কর্মে। এখন এই সমাসের সাথে কর্ম তৎপুরুষ নাম কেন হইলো? কারণ খুবই সিম্পল, এই সমাসটাতে শুরুতে একটা কর্মপদ থাকে। কি থাকে? কর্মপদ। এখন কর্ম কিভাবে বের করে? কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে। কি অথবা, তাহলে খুব সিম্পল, আপনি এখানে দেখবেন পরপদকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবেন, পূর্বপদে একটা কর্ম পাবেন। এখন আসেন আপনাকে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই। ধরেন আমি বললাম বই পড়া, এখন পূর্বপদকে প্রশ্ন করেন কি পড়া, তাহলে দেখেন শুরুতে কি কর্ম আছে না নাই? কর্ম আছে, তার মানে এটা কর্ম তৎপুরুষ সমাস। আর কর্ম তৎপুরুষ সমাস মানে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। দেখেন আমি লিখলাম ছেলে ভুলানো, তাহলে দেখেন তো ছেলে ভুলানো, এখন আপনি প্রশ্ন করেন কি ভুলানো বা কাকে ভুলানো? ছেলেকে ভুলানো। তাহলে দেখেন শুরুতে কর্ম আছে, তার মানে এটার নাম কর্ম তৎপুরুষ সমাস। আজকের ক্লাসের আগে কয়জন এটা জানতেন? জানতেন? আমরা কিভাবে শিখি যে এখানে ছেলেকে ভুলানো, ছেলেকে ভুলানো, এটা ছাড়া আমরা কেউ নির্ণয় করতে পারি না। আরে ভাই, এটা তো জিনিসটা এরকম না, আপনাকে বেসিকটা পড়তে হবে। আপনি যদি বেসিক না পড়ে খালি যদি টেকনিক করেন, খালি যদি শর্টকাট করেন, তাহলে ভাই বাংলা ব্যাকরণ শিখতে পারবেন না, অ্যাটলিস্ট ব্যাকরণ শিখতে পারবেন না। সাহিত্যের হিসাব আলাদা, সাহিত্য আপনি টেকনিক দিয়ে যেমনি ইচ্ছে অন্য মুখস্থ করলে হয়ে যায়, কিন্তু ব্যাকরণ পড়তে হলে আপনাকে অবশ্যই বেসিক পড়তে হবে। আর বেসিক না পড়লে ওই যে প্রাইমারিতে চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসবে, এরপর আপনার হাহাকার তৈরি হয়ে যাবে। এটা শুধু আপনাদের মধ্যে না, সাদদের মধ্যে। যেমন ওই যে কিছুদিন আগে প্রশ্ন, চাঁদ মুখ কোন সমাস? চাঁদ মুখের ব্যাস বাক্য কি? ফেসবুকের বিজ্ঞান, এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এই শহীদুল্লাহর বইতে আছে, এই সুনীতি কুমারের এই নতুন বই, মানে এটা নিয়ে একটা মানে জঘন্য রকম একটা অবস্থা তৈরি হয়েছে যে আসলে কোন সমাস। আপনার যদি বেসিক ধারণাটা থাকে, তাহলে আপনি এগুলো নিয়ে ঝামেলায় পড়ার কোনো আশঙ্কা নাই। তো আসেন আমরা আরো কিছু দেখি। ধরেন আমি বললাম হ্রদ দেখা, এখন আপনি প্রশ্ন করেন কি দেখা? শেষ, দ্বিতীয় তৎপুরুষ সমাস। বুঝছেন? আচ্ছা এবার আসেন আমি বললাম যে আম কুড়ানো, আম কুড়ানো, তাহলে কি কুড়ানো? তৃতীয় তৎপুরুষ সমাস। এখন ব্যাস বাক্য করার জন্য কি এটা আমার মানে আহামরি আমাকে এই ব্যাস বাক্য করার জন্য কি বেশি জ্ঞানের অধিকারী হইতে হবে না? কে যুক্ত করে দেন, শেষ। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে বলেন? বইকে পড়া। এটার ব্যাস বাক্য কি হবে? ছেলেকে ভুলানো। এটার ব্যাস বাক্য কি হবে? হ্রদকে দেখা। এটার ব্যাস বাক্য কি হবে? আমকে কুড়ানো। শেষ শেষ। আরো কিছু আরো অনেকগুলো কৌশল দেখেন। সাধারণত যদি আপনি দেখেন পরপদে শেষে যদি পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত এই টাইপের শব্দগুলো থাকলে পরপদে চোখ বন্ধ করে, পৃথিবী উল্টে যাবে কিন্তু এটা অন্য কোনো সমাস হবে না, এটা চোখ বন্ধ করে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বন্ধ করে? চোখ বন্ধ করে। আসেন আমি একটা উদাহরণ দিই, ধরেন খেয়াল করেন, ধরেন আমি বললাম যে বিপদাপন্ন, বিপদাপন্ন, তাহলে কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরকম একই রকম আরো অনেকগুলো সমাস হতে পারে, বিপদাপন্ন, ভাবাপন্ন, সংকটাপন্ন, কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। প্রাপ্ত দিয়ে হইতে পারে, যেমন আসেন অবসর প্রাপ্ত, এখন আপনিই পারবেন অবসর প্রাপ্ত, বৃত্তিপ্রাপ্ত, দয়াপ্রাপ্ত, চান্স প্রাপ্ত, অর্থপ্রাপ্ত, শেষ, কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। গত দিয়ে হইতে পারে, যেমন আসেন ব্যক্তিগত, ব্যক্তিগত, যেমন আসেন হস্তগত, কুক্ষিগত, পরলোকগত, কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আসেন অতীত দিয়ে হতে পারে, যেমন আসেন সংখ্যাতীত, ধারণাতীত, হ্যাঁ, তাহলে কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা আশ্রিত হতে পারে, বুঝতে পারতেছেন, আশ্রিত দিয়ে অনেকগুলো শব্দ, যতগুলো শব্দ হবে, পরাশ্রিত, তাহলে কোনটা হবে? এটা হচ্ছে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন ব্যাস বাক্য করেন, বলেন এটা কি হবে? বিপদকে আপন্ন,
এটা কি হবে অবসরকে প্রাপ্ত, এটা কি হবে ব্যক্তিকে গত, এটা কি হবে সংখ্যাকে অতীত। দ্যাটস ইট, দ্বিতীয় তৎপুরুষ সমাস শেষ। আরো অনেকগুলো কৌশল আছে, যেমন আসেন যে সমাসের শুরুতে চির থাকে ওটা কি 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 অবসর থেকে প্রাপ্ত, মানে এটা পঞ্চমী কেন হইব না? আসেন পঞ্চমী পড়াইলে এটা বুঝবেন এটা কেন পঞ্চমী হবে না। আপনি একটু মনে রাখেন, যখন পঞ্চমী পড়াবো তখন এটার উত্তর দিব। আসেন, যদি চির থাকে চোখ বন্ধ করে নো ডাউট ইট, এটা কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন আসেন আমি বললাম যে চির দুঃখী, আমি বললাম চির দুঃখী, আমি বললাম চির সুখী, হ্যাঁ সুখী, আমি বললাম চির হরিত, হরিত মানে কি জানেন? সবুজ। আমি বললাম চির ঋণী, চির ঋণী কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন ব্যাস বাক্য করেন, এখন কি বলবেন? যে চির কি দুঃখী? না, মনে রাখবেন যখন চির থাকবে তখন ব্যাস বাক্যে আসে কাল ব্যাপিয়া। কি আসে? কাল ব্যাপিয়া। তাহলে চির দুঃখী চিরকাল ব্যাপিয়া দুঃখী, চির সুখী চিরকাল ব্যাপিয়া সুখী, চির হরিত চিরকাল ব্যাপিয়া হরিত, চির ঋণী চিরকাল ব্যাপিয়া ঋণী, কাল ব্যাপিয়া। বুঝছেন? শেষ। পৃথিবীতে এর বাহিরে কোনো দ্বিতীয় তৎপুরুষ সমাস নাই। পৃথিবীতে এর বাহিরে আচ্ছা 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 চাঁদ মুখ নিয়ে ঘূর্ণিঝড় চলতেছে, হ্যাঁ অনেকে বলতেছে। ঠিক আছে ঠিক আছে, আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন। 1500 মানুষজন যুক্ত আছে। ঠিক আছে স্যার, একটু আসতে পারেন না? আমি একটু জোরেই পড়াই, আপনি আমার সাথে একটু জোরে থাকেন তাহলেই হবে। ওকে আসেন, চাঁদ মুখ নিয়ে দেখেন, চাঁদ মুখ নিয়ে যখন আসে তখন ফেসবুকে এক একজন নিজেকে মনে করেন যে, কেউ মনে করছে সে নিজেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কেউ মনে করে সে নিজেই জ্বলন্ত সুনীতি কুমার, আবার এক একজন বলছে আমি 20 বছর ধরে বাংলা পড়াই, আমার কথার বাইরে আবার কে কথা বলে, কার এত বড় সাহস। এখন ব্যাপারটা হচ্ছে ভাই দেখেন, চাঁদ মুখ এটা বুঝাইতে হলে আসলে আমি যদি বেসিকটা আপনারা আরো মানে ওই 3টে সমাস যদি বুঝাইতে পারতেন তাহলে এটা আরো ভালো করে আপনাকে বোঝানো যেত। নর্মালি আসেন দেখেন চাঁদ মুখ, এটা আমি আপনাকে একটু নর্মাল হিসাবটা বলি। দেখেন উপমিত আর যদি রূপকের ভিতরে হতে হয়, রূপক কর্মধারী সমাসটা হচ্ছে যেখানে দুইটা পদের অভেদ কল্পনা করা হয়। কি কল্পনা করা হয়? অভেদ কল্পনা করা হয়। আর উপমিত তো আমরা জানি যে বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের তুলনা সাধারণত। যেমন আপনি নর্মাল ভিউতে চিন্তা করেন, ধরেন আমি বললাম মন মাঝি, এটা রূপক কর্মধারী সমাস, মন রূপ মাঝি। ঠিক আছে, আমি বললাম যে বিদ্যাসাগর, বিদ্যা যোগ সাগর, এটা উপমিত, এটা রূপক কর্মধারী সমাস। এখন দেখেন এগুলো তো অভেদ কল্পনা করা হচ্ছে, দুইটা বস্তু যেটার ভিতরে অভেদ কল্পনা করা হচ্ছে। যেমন আপনি দেখেন এইখানে যে মন, এটা একটা অদৃশ্য পদ, এই অদৃশ্য পদের সাথে একটা দৃশ্যমান পদ মাঝির অভেদ কল্পনা হচ্ছে বিধায় এটা রূপক কর্মধারী সমাস। এখন দেখেন তো চাঁদ মুখ, এখানে কি চাঁদ, এখানে কি কোনো অভেদ বস্তু আছে? দেখেন আছে না, তাহলে এইটা কি হবে বলেন? এটা আপনি খুব সুন্দর মতো করতে পারেন যে কি মন রূপ মাঝি, কিন্তু এইটা আপনি কিভাবে করতে পারেন? এটা আপনি বলতে পারবেন যে মন রূপ চাঁদ রূপ মুখ? না, কারণ এখানে অভেদ বস্তু নাই। এটা দেখেন, এটা ফুললি যে স্ট্রাকচারটা তৈরি করে সেটা হচ্ছে উপমিত। যেমন উপমিততে আমরা বলে থাকি কি, যেমন আমি আপনাকে যদি বলি আচ্ছা বলেন তো মুখ চন্দ্র, আপনি কোন সমাস বলবেন? উপমিত। যেমন আমি আপনাকে যদি বলি আচ্ছা বলেন তো অধর পল্লব, এটা কোন সমাস? এটা উপমিত। হ্যাঁ অধর পল্লব। আমি যদি বলি সিংহ পুরুষ, এটা কোন সমাস? এটা উপমিত। দেখেন কেন এটাকে উপমিত বলতেছি, দেখেন অধর নাউন, পল্লব নাউন, তারপর হচ্ছে কি সিংহ নাউন, পুরুষ নাউন, মানে বাংলাতে বলা হয় বিশেষ্য পদ। তাহলে দেখেন তো এখানে কম্পেয়ার করা হচ্ছে দুটো বিশেষ্য পদের মধ্যে, দুটো বিশেষ্য পদের মধ্যে কি করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। কিন্তু এইখানে আপনি যদি খেয়াল করে দেখেন যে চাঁদ মুখ দুটো তো সেম স্ট্রাকচার। আবার দেখেন যখন আপনি মুখ চন্দ্র এটার ব্যাস বাক্য যখন করতে যাবেন তখন ব্যাস বাক্যটা কি দাঁড়ায়? যে মুখ চন্দ্রের ন্যায়। কি হবে? মুখ চন্দ্রের ন্যায়। আচ্ছা এখন মুখ চন্দ্র না বলে যদি বলি চন্দ্রমুখ, তাও তো একই জিনিস, তাও তো উপমিতই হয়। কারণ দেখেন চন্দ্রটা বিশেষ্য পদ আর না মুখটা কি বিশেষ্য পদ, দুটো বিশেষ্য পদের সাথে যাচ্ছে। তাহলে তখন এটার ব্যাস বাক্য হবে কি মুখ চন্দ্রের ন্যায়। একই রকম ভাবে চাঁদ মুখ, এখন চাঁদ মুখ এটা অবশ্যই উপমিত। এখন বাংলা একাডেমির বইতে এটাকে দেওয়া আছে রূপক, তার মানে এই না যে এটা রূপক হয়ে যাবে। আপনি যদি উপমিত বলেন তো হাজার হাজার বইতে রেফারেন্স বই থেকে এটাকে উপমিত দেখানো যাবে, আবার রূপক বললে আপনি এটাকে রূপকে দেখাইতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত করা উচিত না যে আমার বইতে এটা আছে তার মানে এটাই সঠিক। এখন আমার বইতে এটা আছে, আচ্ছা এই যে দেখছেন ফেসবুকে এতজন এত কিছু লিখছে, কেউ রূপক লিখছে, কেউ উপমিত লিখছে, কেউ বলছে উপমিত, কেউ বলছে রূপক, যে যেটাই বলছে, কেউ একটা পোস্ট কিন্তু দেয় নাই যে আমি যেটা বলছি সেটা কেন সঠিক, ব্যাখ্যা দিয়ে কেউ কোনো পোস্ট দেয় নাই, একজনও দেয় নাই। সবাই খালি ব্যবসায়িক চিন্তা, আমার বইতে যেটা আছে এটাই সঠিক।
এখন আপনি আপনার বই যেটা আছে এটা কেন সঠিক, এটার তো একটা ব্যাখ্যা দিতে হবে। মিনিমাম ব্যাখ্যা দিয়ে কেউ কোনো পোস্ট দেন নাই, এটা খুবই দুঃখজনক। যাই হোক, আমি বরাবর মতো এগুলো নিয়ে মানে আলোচনা করি না, কারণ হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই। এগুলো হচ্ছে কিছু হুজুগে বাঙালি টাইপের মানুষের কাজ কাম, আপনারা এগুলো নিয়ে ফেসবুকে ঘুরে ফেরা করেন। আলটিমেট দেখেন, আপনি যদি এরকম বিতর্কিত প্রশ্ন যদি চান, তাহলে দেখবেন যে আপনি 10 বছরে এরকম প্রশ্ন পাবেন হয়তো 10টা, বছর গড়ে আসে একটা করে। তাহলে এটা নিয়ে তো মাথামাতি করার দরকার আছে, এগুলো স্কিপ করবেন, স্কিপ করবেন। ওকে, এখন আসেন আমরা ওকে আসেন এইবার আমরা যেখানে ছিলাম, আসেন তৃতীয় তৎপুরুষ সমাস, একটু ভালো করে খেয়াল করেন। তৃতীয় তৎপুরুষ সমাস, এখন বলেন তৃতীয় তৎপুরুষ সমাস এখানে কোন বিভক্তি লোপ পাবে? কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃ। এইবার আসেন, তৃতীয় তৎপুরুষের আরেকটা নাম হচ্ছে করণ তৎপুরুষ। কি বলেন? করণ তৎপুরুষ। করণ তৎপুরুষ, এটা জানেন যে তৃতীয় তৎপুরুষের আরেকটা নাম কি? করণ তৎপুরুষ। ফাইন, এখন আসেন খুব সিম্পলি আমি আপনাকে বলি। আচ্ছা বলেন তো, আমরা এই যে তৃতীয় তৎপুরুষ আছে বা করণ তৎপুরুষ, করণ কারক বুঝেন? আচ্ছা ধরে নিলাম আপনি বুঝেন না। এখন খুব সিম্পল, করণ কারক মানে হচ্ছে যে কারকটা দ্বারা যন্ত্র বুঝায়, যে কারকটা দ্বারা মাধ্যম বুঝায়, যে কারকটা দ্বারা কি বুঝায়? সহায়ক বুঝায়। তাহলে এইবার চিন্তা করেন, যেহেতু এটার নাম করণ তৎপুরুষ, তার মানে এটা শুরুতে কি থাকবে? করণ থাকবে। দেখেন আগেরটার নাম কর্ম তৎপুরুষ, এর জন্য শুরুতে কি আছে? কর্ম আছে। তাহলে এটার নাম করণ তৎপুরুষ, এটা শুরুতে কি আছে? করণ আছে। এখন করণ মানে কি? যন্ত্র, মাধ্যম। তার মানে এটা শুরুতে এটা থাকবে যন্ত্র, মাধ্যম, সহায়ক। ঠিক আছে, আসেন এবার উদাহরণ ধরেন, আমি বললাম জুতা পেটা। এখন দেখেন এই যে পেটানোর যন্ত্রটা কি? মাধ্যম কি? জুতা। শেষ, করণ তৎপুরুষ। দেখেন আমি লিখলাম আর্সেনিক দূষণ, আর্সেনিক দূষণ। তাহলে দেখেন দূষণের মাধ্যম কি? আর্সেনিক। বুঝছেন? আমি লিখলাম বেত্রাঘাত, তাহলে আঘাতের মাধ্যম কি? বেত। আঘাতের মাধ্যম কি? বেত। হয়ে গেল। আমি বলি মধুমাখা, হ্যাঁ দেখেন লিখলাম যে মধুমাখা, তাহলে মাখার মাধ্যম কি? মধু। শেষ, তার মানে কি হবে? তৃতীয় তৎপুরুষ। এখন আপনি দেখেন জুতা, এটার ব্যাস বাক্য করেন, জুতা দ্বারা পেটা, আর্সেনিক দ্বারা দূষণ, বেতের দ্বারা আঘাত, মধু দ্বারা মাখা। শেষ। এটা কি কঠিন জিনিস? তার মানে এইখানে সাধারণত পূর্ব পদে মাধ্যম বুঝায়। এখন আরো সিম্পল, আপনি এখানে আরো কিছু কৌশল দিয়ে আপনি এগুলো নির্ণয় করতে পারেন। সাধারণত করণ কারক নির্ণয় করা হয় কিসের দ্বারা? কিসের দ্বারা? দেখেন এখন আপনি এখানে পরপদকে কিসের দ্বারা প্রশ্ন করলেও পূর্বপদ পাবেন। যেমন জুতা পেটা, কিসের দ্বারা পেটা? জুতা। যেমন দেখেন আর্সেনিক দূষণ, কিসের দ্বারা দূষণ? আর্সেনিক। হ্যাঁ, বেত্রাঘাত, কিসের দ্বারা আঘাত? বেত। এরপর হচ্ছে মধু মাখা, কিসের দ্বারা মাখা? মধু। আমাকে একটু বলেন তৃতীয় তৎপুরুষ সমাস কি বুঝতে পারছেন? তৃতীয় তৎপুরুষ সমাস কি বুঝতে পারছেন? ওকে ওকে ঠিক আছে, বুঝছেন? বুঝছেন? আমাকে একটু বলেন, যারা অনলাইন থেকে দেখতেছেন তারা একটু বুঝেন। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, ওকে ফাইন। এইবার আসেন, আমাদের মোটামুটি এটা ক্লিয়ার। এখন এখানে আপনাকে আরো একটা কৌশল শেখানো যায়, সেটা হচ্ছে কি? তৃতীয় তৎপুরুষ সমাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসের? ওমা, এতক্ষণ ধরে কি পড়াইছি? আপনি কি কারো কল্পনায় হাবুডুবু খাচ্ছেন? সেটাই তো বললাম যে এইখানে শুরুতে যন্ত্র, সহায়ক, উপকরণ, একটা করণ থাকে। আবার তো এটাও বলছি যে পরপদকে কিসের দ্বারা প্রশ্ন করলে এখানেও পূর্বপদ পাওয়া যায়। এই দেখেন এখানে টেকনিক নাম্বার 1, পরপদ পূর্বপদের মানে তৃতীয় তৎপুরুষ, হ্যাঁ, তারপর মানে কাজ সম্পাদন করে। এন্ড টেকনিক নাম্বার 2 সেটা হচ্ছে কি, যে যদি দেখেন যে উন, হীন, শূন্য, কম এগুলো থাকলে, উন, হীন, শূন্য, কম, ঠিক আছে, এগুলো থাকলে সেগুলো কি সমাস? তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন দেখেন একন, যেমন দেখেন বিদ্যাহীন, কোন সমাস? তৃতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ, সরি তৃতীয় তৎপুরুষ। এরপর আসেন জ্ঞান শূন্য, জ্ঞান শূন্য, ওকে। এরপর আসেন 5 কম, 5 কম, ওকে। বুঝছেন ব্যাপারটা? কি বুঝছেন? ওকে, আমি কি বুঝাইতে পারছি? টেকনিক 1 এর উদাহরণ, মানে টেকনিক 1টা আগেই বুঝাইছি। ও টেকনিক 1 এর উদাহরণ ওগুলো তো আগে, যেমন দেখেন মধু মাখা,
তাহলে দেখেন কি দিয়ে মাখা, মধু দিয়ে। আবার দেখেন এই যে মাখার যন্ত্রটা কি, মাধ্যমটা কি, মধু, বুঝছেন? জুতা পেটা, তাহলে পেটার মাধ্যমটা কি, জুতা, বুঝছেন? আচ্ছা, নাসির স্যার বেস্ট, তানভীর স্যার বেস্ট। ভাই আপনারা যারা অনলাইন থেকে ক্লাস করেন, আপনাদের কাছে তো আপনাদের যেই স্যার ক্লাস নেই সেই স্যারের ক্লাস অবশ্যই ভালো লাগবে, স্বাভাবিক না? আমি তো ভাই জব মেডিসিনের কেউ না, মানে আমি না জব মেডিসিনের ওনার, আমি জব মেডিসিনের রেগুলার টিচার না। আপনারা বলছেন এই জন্য আসছি, কিন্তু কিছু কিছু মানুষ আছে অনলাইনে যারা ক্লাস করেন, আনস্মার্ট ফেসবুক ইউজার। আপনাকে আরেকজনের টিচারে আপনার ক্লাস ভালো লাগতেই পারে, এটা খুব নর্মাল। কারণ আরেকজন এখানে নাসির স্যার এখানে রেগুলার ক্লাস নেই, তার ক্লাস আপনার কাছে খুব ভালো লাগবে, কারণ আপনি প্রতিদিন ক্লাস করেন। আপনার জীবনে আমার ক্লাস কয়টা করছেন, এটা খুব নর্মাল না? কিন্তু এটা বহির্প্রকাশ করা এবং আরেকটা প্ল্যাটফর্মে আমি ক্লাস নিতেছি, আপনি আবার এখানে এসে বলেন যে নাসির স্যারের থেকে তানভীর স্যার বেস্ট, এটা একদম মানে নিম্ন মন মানসিকতার পরিচয়। একটা চাকরি প্রত্যাশী একটা স্টুডেন্ট কিভাবে এরকম কমেন্ট করে, এই স্যার বেস্ট, ওই স্যার বেস্ট? আচ্ছা, এইবার আসেন, আমি এই ব্যাপারটা মনে হয় বুঝাইতে পারছি, হ্যাঁ? ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝছি। এইবার আসেন আমরা একটু দেখি যে চতুর্থ তৎপুরুষ সমাস, সিম্পল। আসেন, চতুর্থ তৎপুরুষ সমাসটা কি? সাধারণত দেখবেন চতুর্থ তৎপুরুষ সমাসটা যখন আপনি ব্যাস বাক্য যখন করতে যাবে তখন এই দুটো শব্দ আমরা আনি, যে একটা হচ্ছে জন্য আর একটা হচ্ছে নিমিত্তে। একটা হচ্ছে জন্য আর একটা হচ্ছে কি, নিমিত্তে। ওকে, আচ্ছা এইবার আসেন খুব গুরুত্বপূর্ণ কথা। এখন দেখেন জিনিসটা খুব সিম্পল। এই সমাসটা যেটা আছে, এই সমাসটাতে পূর্ব পদের জন্য পরপদ তৈরি হয়। পরপদ কি হয়, তৈরি হয়। এই সমাসটাতে কি হয় বলেন, পূর্ব পদের জন্য পরপদ তৈরি হয়। এই সমাসটাতে কি হয় বলেন, পূর্ব পদের জন্য পরপদ কি হয়, তৈরি হয়। এখন খুব সিম্পল, দেখেন ধরেন আমি বললাম রান্নাঘর, কি বললাম, রান্নাঘর। এখন দেখেন তো এইখানে পূর্বপদ রান্নার জন্য পরপদ ঘরটা তৈরি হয়েছে না? দেখেন খুব সিম্পল না? দেখেন আবার দেখেন, ধরেন আমি বললাম বসত বাড়ি, এখন দেখেন এখানে বসতের জন্য বাড়িটা তৈরি হয়েছে না? দেখেন আবার আমি বললাম মাল গুদাম, তাহলে দেখেন তো এখানে মাল রাখার জন্য গুদামটা তৈরি হয়েছে না? দেখেন আমি বললাম মাপ কাঠি, তাহলে দেখেন তো এখানে মাপের জন্য কাঠিটা তৈরি হয়েছে না? দেখেন আমি যদি বলি যে বিয়ে পাগলা, তাহলে দেখেন তো এখানে বিয়ের জন্য পাগলা হয়েছে না? তাহলে বিয়ের জন্যই তো পাগল হয়েছে, মানে পূর্বপদের জন্যই তো পরপদটা হয়েছে, রাইট? তার মানে এটা কোন সমাস? এটা চতুর্থ তৎপুরুষ সমাস, খুবই সিম্পল। আচ্ছা, এরপর আরো এরকম হতে পারে যে পাগলা গারদ, তাহলে দেখেন তো এই যে গারদটা বা এটা পাগলদের জন্য তৈরি করা হয়েছে। যেমন দেখেন হজ যাত্রা, তাহলে এই হজটা যাত্রার জন্য, মানে যাত্রাটা হয়েছে কিসের জন্য, পূর্বপদ হজের জন্য। আচ্ছা আসেন, যেমন আমি লিখলাম গুরু ভক্তি, তাহলে দেখেন তো এই গুরুটা মানে ভক্তিটা কিসের জন্য, গুরুর জন্য তৈরি হয়েছে, ঠিক আছে? ভক্তিটা গুরুর জন্য তৈরি হয়েছে। তাহলে দেখেন সাধারণত এই যে ঘরের জন্য, রান্নার জন্য ঘর, ঠিক আছে, মানে পূর্বপদের জন্য পরপদ তৈরি হয়। পূর্বপদের জন্য কি হয়, গুরু তৈরি হয়েছে ভক্তির জন্য, যাত্রা হয়েছে হজের জন্য, বুঝছেন? তো এখানে একটা পদ আরেকটা পদের জন্য তৈরি হয়, সেটাকেই বলা হয় কি, সেটা হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস। এখন আপনি ব্যাস বাক্য করতে গেলে জাস্ট জন্য লাগাই দেন, যেমন রান্নার জন্য ঘর, বসতের জন্য বাড়ি, মালের জন্য গুদাম, মাপের জন্য কাঠি, বিয়ের জন্য পাগল, পাগলের জন্য গারদ, এরপর হচ্ছে হজের জন্য যাত্রা, গুরুর জন্য ভক্তি, শেষ। বুঝছেন? অনলাইন থেকে যারা দেখছেন বুঝছেন কিনা, আমি কি বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ওকে 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 ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা দিয়ে দুনিয়ার সব তৎপুরুষ সমাজ আপনি উদ্ধার করে ফেলতে পারবেন। এটা দিয়ে সবগুলো আপনি মানে সবগুলো হয়ে যাবে। দেখেন এইটার জন্য তো আপনার ব্যাস বাক্য জানার দরকার হচ্ছে না। এটার জন্য কি আপনার ব্যাস বাক্য জানার দরকার হচ্ছে না? ওকে, আচ্ছা এইবার আমার মনে হয় যে আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপর আসেন আমরা একটু, ওকে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার, বুঝলে একটু বলবেন, আর কোনো উদাহরণ না বুঝলে একটু বলবেন যে এটা বুঝি নাই, তাহলে আমি আবার আপনাদেরকে রিপিট করব। ওকে আসেন, এরপর আসেন কি, পঞ্চমী তৎপুরুষ। কি পঞ্চমী তৎপুরুষ? এখন পঞ্চমী বিভক্তি কি মনে আছে? কি, হতে, থেকে,
চে, ওকে, হতে থেকে চে, হতে থেকে চে, ওকে। আচ্ছা, এইবার আসেন আমরা একটু খুব সিম্পল জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই। পঞ্চমী তৎপুরুষ সমাস, এটার আরেক নাম কি, কে বলতে পারবেন? যে বলতে পারবেন তার 100 টাকা দিব। হ্যাঁ নাসি স্যার, 100 টাকা দিয়ে দিন। স্যার থেকে নিয়ে নিন, আমি তো মেহমান। মেহমানকে কি টাকা দিয়ে? আমি আমি মেহমান। ওকে, আসেন অপাদান তৎপুরুষ। হ্যাঁ, এটার আরেক নাম কি? অপাদান তৎপুরুষ। আচ্ছা ঠিক আছে স্যার, গুরুকে ভক্তি, এটা কি হবে? ওই যে গুরু, গুরু এটা হবে গুরুর জন্য ভক্তি বললেও হবে, গুরুকে ভক্তি বললেও হবে, কারণ দ্বিতীয় চতুর্থীটা একই। ঠিক আছে, ওকে। এইবার আসেন, এই যে আরেকজন বলে তানভীর স্যার ইজ বেস্ট। নাসির স্যার, আপনার পোলাবেন খালি আপনার চাইতেছে নাসির স্যার, নাসির স্যার, বুঝছেন? আবার ভাই আমি এটা যে বুঝি না, মানে এমন কেন রে ভাই? মানুষ, আমি আইসি ক্লাস নাও, আমি কিন্তু অনলাইন ক্লাসের উদ্দেশ্যে আসি না। আপনাদের কমেন্ট করতে আমি প্রথমে কিন্তু বলেছিলাম ভাই আপনার কমেন্ট করা দরকার না, আপনাকে ক্লাস করবে ঘুমাইয়া ঘুমাই পাবে। এখানে জায়েদ খানও নাই, সাকিব খান নাই, আমরা দুজনের একজন, কেউ জায়েদ খানও না আর আমরা কি সাকিব খানও না ভাই, আমরা সবাই হলো শিক্ষক এবং আমরা ভাই বেরাদার সব একই। দেখেন আমরা ক্লাস করবো, এখানে শুধু ক্লাস করবেন, আপনাদের একটা জিনিস, এক একজন আল্লাহ সৃষ্টিকর্তা কিন্তু আমাদের এক একজনকে এক একটা মেধা দিয়ে কিন্তু তৈরি করেছে। আপনি দেখেন আওয়ামী লীগ বিএনপি তাদের ভিতরে কিন্তু মাশাআল্লাহ চমৎকার একটা রিলেশন, প্রত্যেকের সাথে প্রত্যেক কথা হয়, কিন্তু জনগণ মারামারি করে আর মরে। আমাদের ভিতরে টিচার আমরা দুজনে আমাদের যে কত একটা ভালো সম্পর্ক তা বোঝানো যাবে না। আছে কিন্তু আমরা কি খেয়েছিলাম না, কাচ্ছি কাচ্ছি, আমরা দুজনে কাচ্ছি ভাইয়ের কাছে যাই, আমরা দুজন মিলে কাচ্ছি খেয়ে যারা গল্প করতেছিলাম যে স্টুডেন্ট কত কিছু না আমাদেরকে নিয়ে এরকম বলে, আসলে ওরা ঝগড়াঝাটি করে, কিন্তু আলটিমেটলি আমরা কি একই কথা শোনা, ছড়ে ছড়ে মাসতো তো ভাই, কিন্তু আমরা চোর না, কিন্তু হয়তো কোনো মেয়ের মন চুরি করতে পারি, ওটা আলাদা ভাবে, আমার চেয়ে আবার তানভীরের কাজটা বেশি করে। না, কাছে না। সেটা ক্লাসে মোবাইল দিয়ে যখন লাইভে আসে তখনই মেসেজ দেখে বুঝে যাচ্ছি। যাই হোক, আসি আমরা। তো এখন আমরা একটু, আর ওই যে যারা একটু মানে বলছেন ধীরে, আমি একটু মানে একটু দ্রুত কথা বলি, তো এটাই আমার মানে প্রথম দুই একটা ক্লাস যারা অনলাইন আমার পেড ব্যাচে ভর্তি তাদের একটু প্রবলেম হয়, পরে আবার এটা ঠিক হয়ে যায়, সমস্যা না। তো এইবার আসেন আমরা একটু অপাদান, আমরা একটু কি পড়বো, একটু পঞ্চমী বা অপাদানটাই পড়বো। ওকে, এখন এটার আরেক নাম হচ্ছে অপাদান তৎপুরুষ, খুব সিম্পল। এইবার আসেন আমি আপনাদেরকে খুব সিম্পলি একটা জিনিস বলি, যেই সমাসে মাইনাস বুঝায়, যেই সমাসে কি বুঝায়, দ্যাটস ইট, ওটা কোনো কথা ছাড়াই ওটা পঞ্চমী তৎপুরুষ সমাস। যে সমাসে কি বুঝায়, মাইনাস, ওটা কোনো চিন্তা ছাড়াই ওটা পঞ্চমী তৎপুরুষ। আসেন, বিলাত ফেরত, বিলাত ফেরত। এখন দেখেন বিলাত ফেরত, এখানে দেখেন তো মাইনাস বুঝাচ্ছে না? আচ্ছা, বিলাত ফেরত মানে কি? মানে বিদেশ থেকে ফেরত, তার মানে কিসের সম্পর্ক? মাইনাসের সম্পর্ক, পঞ্চমী তৎপুরুষ সমাস, বুঝছেন? আচ্ছা, যেমন আসেন আমি লিখলাম রাজ্যচ্যুত, তাহলে দেখেন রাজ্যচ্যুত কিসের সম্পর্ক? মাইনাসের সম্পর্ক। আমি লিখলাম পথ ভ্রষ্ট, কিসের সম্পর্ক? মাইনাসের সম্পর্ক। আমি লিখলাম খাঁচা ছাড়া, কিসের সম্পর্ক? মাইনাসের সম্পর্ক। মানে খাঁচা থেকে যে সরে আসছে সেটা কি বলে? মাইনাসের সম্পর্ক। তার মানে সেটা হচ্ছে অপাদান বা পঞ্চমী তৎপুরুষ সমাস, খুবই সিম্পল। এরকম আরো হতে পারে ধর্মভ্রষ্ট, পথ ভ্রষ্ট, হ্যাঁ, তারপর হচ্ছে কি রাজ্য, আরো অনেকগুলো হইতে পারে। ঠিক আছে, আমার একটা কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আমি আসতেছি। হ্যাঁ, আসতেছি। ওকে। দেখেন কখনো গার্লফ্রেন্ড ভাইয়া হয়ে যায়, কখনো বয়ফ্রেন্ড আপন হয়ে যায়, যার ফরমান তানভীর ওকে, তাহলে জিনিসটাকে বুঝাই দিতে পারছি। এখন আপনি ব্যাস বাক্য করেন। কেমনে ব্যাস বাক্য করবেন? যে বিলাত থেকে ফিরত, রাজ্য থেকে চ্যুত, পথ থেকে ভ্রষ্ট, খাঁচা থেকে ছাড়া। আসেন আরো কিছু উদাহরণ দেখাই। যেমন এইখানে আপনাকে মোটামুটি আমাদের এই যে দুটা কৌশল, এই দুটা কৌশল আমাদের হয়ে গেছে। এখানে আসেন পঞ্চমী তৎপুরুষ সমাসের আরো একটা কৌশল, যেমন দেখেন, এই দেখেন ভয়, মুক্ত, ভ্রষ্ট, চ্যুত, এগুলো থাকলে কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন আসেন রাজ ভয়, লোক ভয়, সাপ ভয়, পঞ্চমী তৎপুরুষ সমাস। মুক্ত, যেমন আমি বললাম কি মুক্ত হইতে পারে? ভয় মুক্ত, চিন্তা মুক্ত, পঞ্চমী তৎপুরুষ সমাস। ভ্রষ্ট, পদভ্রষ্ট, স্বর্গভ্রষ্ট, পঞ্চমী তত্ত্ব। চ্যুত, রাজ্যচ্যুত, পরিবারচ্যুত, ধর্মচ্যুত,
পঞ্চমী তৎপুরুষ সমাস, শেষ। ক্লিয়ার না? ব্যাস বাক্য আপনি ইজিলি পারবেন। বুঝছেন? ওকে, যারা অনলাইন থেকে ক্লাস করতেছেন তারা একটু বলেন। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। ওকে ঠিক আছে। তানভীর স্যার, আপনাকে দেখে ভালো লাগতেছে, ধন্যবাদ। আপনার কমেন্ট পেয়ে আমার ভালো লাগতেছে। ওকে, আমি দেখি নাই ছেলে মেয়ে, আসলে আপনার মতো ওই চিন্তাধারা থাকলে আমি দেখতাম। ঠিক আছে, ওকে। এইবার আসেন আমরা মোটামুটি এই জিনিসটা আমাদের ক্লিয়ার। এইবার আসেন ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী বিভক্তি কি মনে আছে? র এর ষষ্ঠী বিভক্তি কি? রয়। দেখেন এখানে খুব চমৎকার কিছু উদাহরণ আপনাদেরকে দেওয়া আছে, এটা পড়লে আপনার কাছে একদম পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এত সহজ ষষ্ঠী তৎপুরুষ সমাস। যদি দেখেন যে কখনো রাজ থাকে, কি থাকে? রাজ, তাহলে কোন সমাস? ষষ্ঠী। যেমন দেখেন গজনী রাজ, হ্যাঁ। এরপর আসেন এই যে রাজপুত্র, দেখেন রাজ, রাজনীতি রাজ, বঙ্গরাজ, দেখেন রাজ, রাজশখ রাজ, রাজকন্যা রাজ, দেখছেন? রাজ রানী রাজ, রাজধানী রাজ। রাজ থাকলে কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। আরো কথা আছে, যদি দেখেন পিতৃ, যদি দেখেন মাতৃ, যদি দেখেন ভাতৃ, কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন দেখেন মাতৃসেবা, যেমন দেখেন কি এই যে দেখেন ভাতৃ স্নেহ, যেমন দেখেন পিতৃধন। তাহলে দেখেন মাতৃ, পিতৃ, ভাতৃ, রাজ, এগুলো থাকলে কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? আপনারা কি বুঝছেন? এই 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 জিনিসটা বুঝছেন? স্নিগ্ধাহীন অপ্সরা বলেছে। ওকে ঠিক আছে। আপনি ভাই এগুলো সারা পোলাবেন কোনো কমেন্টই করেন, আপনি বেস্ট। কি ভাই, কি এটা আমি বুঝি না। এটা মানে একটা জবের প্ল্যাটফর্মের স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্ট ক্লাস করে, এ কোথা থেকে আসে আমি বুঝলাম না। মানে এই আমি এটাই চিন্তা করি ভাই, কি একটা অবস্থা। একটা না ভাই, আমার ক্লাস সবার ভালো লাগবে না, এটা খুব নরমাল। নাসির স্যারের ক্লাস সবার ভালো লাগবে না, কারো ক্লাস কারো কাছে খুব বেশি ভালো লাগে না। মানে আপনার একজনের ক্লাস ভালো লাগবে, ওই টিচারের ক্লাস আপনার কাছে খুব বেশি ভালো লাগবে, এটা খুব নরমাল। কারণ একজন মানুষের ক্লাস যত ভালোই আমি ক্লাস নিই, আমার ক্লাস সবাই পছন্দ করবে না, খুবই নরমাল। আরেকজন স্যার যত ভালো ক্লাসই নেই, তার ক্লাস সবাই পছন্দ করবে না, এটা খুব নরমাল। এখন আপনার যদি কোনো ক্লাস ভালো লাগে, তাহলে আপনি কিছু কিছু মানুষ আছে অতি ভক্ত চোরের লক্ষণ। আইসা আমি এক জায়গায় ক্লাস, স্যার আপনি বেস্ট, ও কিন্তু ক্লাস করতেছে না। এই যে যতগুলো বলছে তানভীর স্যার বেস্ট, তানভীর স্যার বাংলার বস, ও ক্লাস করে নাই, ও কমেন্টটা করে চলে গেছে, আর অপেক্ষা করতেছে আমি ওর কমেন্টটা পড়ি কিনা। হ্যাঁ, আবার সেম ক্যাটাগরির কিছু পোলাপাইন আছে, ওই স্যার বেস্ট, দেখতেছে ওই স্যার দেখতে। এটা হচ্ছে অতিভক্ত, এটা হচ্ছে মানে অতি ভক্ত। এই এত ভক্ত থাকা যাবে না, বুঝছেন? এটা খুব নরমাল। আমি আমার পেজ থেকে আমার পেজ থেকে আমি কখনো লাইভ ক্লাসে নিই না। আমার এত বড় পেজ, আমার কখনো লাইভ ক্লাস নেওয়ার সময় হয় না, মানে ফ্রি ক্লাস নেওয়ার সময় তো নিই না। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন একটা জায়গায় ক্লাস করবেন, সব টিচার ভালো পড়ায়, একদম যত টিচার, একদম সেই ছোটখাটো টিচার, একদম সেলিব্রিটি টিচার, সবাই ভালো পড়ায়, সবাই নিজের জায়গা থেকে ভালো পড়ানোর জন্য চেষ্টা করে। আপনি সবার কাছে পড়বেন, যারটা ভালো লাগে তারটা নিবেন। প্রত্যেক টিচারের ক্লাস থেকে একটা না একটা জিনিস শিকার আছে, যত খারাপই পড়ুক, যত খারাপ পড়াক, তার কাছ থেকে একটা ওয়ার্ড হলে আপনি শিখতে পারবেন, এটা খুব নর্মাল জিনিস। তো ওইভাবে আপনারা চেষ্টা করবেন যে অনলাইনে যখন ক্লাস করবেন এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। কাউকে বেশি মানে কাউকে খুশি করার জন্য দরকার নাই, তেলবাজি করবেন না। তেলবাজি করা এটা স্টুডেন্টের কাজ না, এটা আমার ক্ষেত্রে হোক অন্যের ক্ষেত্রে হোক, এগুলো করবেন না। ওকে, আসেন এরপর আসেন আমরা আরেকটা জিনিস দেখি যে নিয়ম নাম্বার 2, পরপদে যদি দেখেন সহ, তুল্য, নিভ, প্রায়, প্রতিম, কলাপ ইত্যাদি শব্দ থাকলে সেটা কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন দেখেন পত্নী সহ, যেমন দেখেন মাতৃতুল্য, যেমন দেখেন তৎপ্রতি, কীর্তি, কলাপ, দেখেন শেষে কি আছে? কলাপ আছে। কন্যা সহ, ভাতৃতুল্য, তৎতুল্য, ক্রিয়া, কলাপ, কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই কৌশল নিয়ম নাম্বার 2 কি ক্লিয়ার? আমাকে একটু বলেন তো, নিয়ম নাম্বার 2 কি ক্লিয়ার? নিয়ম নাম্বার 2 কি ক্লিয়ার? আমাকে একটু বলেন।
আমাকে একটু বলেন যে নিয়ম নাম্বার 2 ক্লিয়ার কিনা? ওকে ফাইন, ক্লিয়ার। ওকে, এইবার আসেন আমরা একটু দেখি যে নিয়ম নাম্বার 3। নিয়ম নাম্বার 3-এ বলা হচ্ছে যদি কখনো দেখেন যে যে কয়েকটি শব্দের ক্ষেত্রে বিভক্তি যুক্ত হয় অর্থাৎ পরপদের অর্থাৎ এই জিনিসটা আমি আপনাকে একটু সহজ করে বলি। যদি কখনো অংশ বুঝায়, কি বুঝায়? আমার সাথে বলেন, কি বুঝায়? অংশ। অংশ বুঝালে কোন সমাস? বলেন, অংশ বুঝালে কোন সমাস? যেমন দেখেন পূর্বাহ্ন, অন্যের পূর্বভাগ, পুরা সময়টাকে কিন্তু বুঝাচ্ছে না। পুরা দিনকে বুঝাচ্ছে না। সায়াহ্ন পুরা দিনকে বুঝাচ্ছে? অর্ধদিন পুরা দিনকে বুঝাচ্ছে? মাঝপথ পুরো পথকে বুঝাচ্ছে না। মাঝ দরিয়া পুরো দরিয়াকে বুঝাচ্ছে না। এরপর দেখেন পূর্বকায়, এরপর দেখেন ভোর রাত, মধ্যরাত, অর্ধরাত, অপরাহ্ন, মধ্যাহ্ন, পূর্বরাত, এগুলো সবগুলো দেখেন কি বুঝাচ্ছে? অংশ। তাহলে আমার সাথে বলেন, অংশ বুঝালে ষষ্ঠী তৎপুরুষ সমাস। অংশ বুঝালে, এই নিয়মটা বুঝছেন কিনা বলেন? ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার যে অংশ বুঝালে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ফাইন। এরপর আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বহুবচন বুঝালে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমার সাথে বলেন, কি বুঝালে? বহুবচন বুঝালে ষষ্ঠী তৎপুরুষ সমাস। বলেন, বহুবচন বুঝালে ষষ্ঠী তৎপুরুষ সমাস। বহুবচন বুঝালে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার দেখেন ছাত্রবৃন্দ বহুবচন, পঙ্গপাল বহুবচন, গুণাবলী বহুবচন, ধেনুকুল, ধেনু মানে গরু। এরপর দেখেন কবিকুল, পণ্ডিতগণ, দ্বীপপুঞ্জ, হস্তিজুত, তারপর হচ্ছে কি গুণাকর, মেঘলা, মেঘমালা, গল্পগুচ্ছ, পদাবলী, অলিকুল, নেতৃবিন্দু, কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। বুঝছেন জিনিসটা? কি বুঝছেন? ওকে, 3 আবার বুঝান। 3-এ কি জানি বলেছি নিয়ম? ও, অংশ বুঝান। যেমন দেখেন আমি যদি বলি যে পূর্বাহ্ন, তার মানে কি? অন্যের পূর্বভাগ। 3 নম্বর পেজে যাবো? আচ্ছা, 3 নম্বর আবার বলতেছি। 3 নম্বরে বলছি যে যদি অংশ বুঝায়, অংশ মানে পুরো অংশ না, পুরোটা না, অংশ বুঝায়। যেমন দেখেন পূর্বাহ্ন মানে কি? অন্যের পূর্বভাগ। পূর্বাহ্ন মানে কি বলেন? অন্যের পূর্বভাগ, তার মানে পুরো দিনটাকে বুঝাচ্ছে না। আবার দেখেন অর্ধদিন, তার মানে কি? পুরো দিনকে বুঝাচ্ছে, দিনের অর্ধেক। আবার দেখেন মাঝপথ, তার মানে কি? পুরো পথকে বুঝাচ্ছে, পথের অর্ধেক। এটাই বলছি। এবার কি বুঝছেন? ওকে, হ্যাঁ এটা বুঝছেন? ওকে ফাইন, কথা বলেন নাই কি আমার বলেন কোন জিনিস? ওকে, তাহলে আমাদের মোটামুটি এইটা আমাদের ক্লিয়ার। এরপর আসেন খুবই গুরুত্বপূর্ণ 5 নাম্বার। যদি এটা দেখেন শিশু, শাবক, দুগ্ধ, অন্ড, ডিম্ব, এগুলো থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এগুলো থাকলে কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, এইবার আসেন যেমন দেখেন মৃগ, শিশু, দেখেন শেষে কি আছে? শিশু আছে। গো, দুগ্ধ, গো মানে হচ্ছে গরু, গরুর দুধ। তারপর দেখেন অশ্বডিম্ব, হংসান্ড। এরপর দেখেন হংস, ডিম্ব, মেষ, শাবক, কুটান্ড, ছাগ, দুগ্ধ, তার মানে এগুলো কোন সমাস? ষষ্ঠী। ওকে, 5 নাম্বার নিয়ম কি বুঝছেন? ওকে ওকে, পুরোটা লিখে সাইডে দাঁড়িয়ে থাকলে ওকে দেন স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। 4 নাম্বারটা আবার একটু দেখান। ওকে, আমি এটা একটু স্ক্রিনশট নেন। এরপর আমি অর্ধেক বুঝালে ষষ্ঠী তৎপুরুষ সমাস। 4 নাম্বারটাতে তো এটাই বলছি, তাই না? হ্যাঁ, বহুবচন। ও, 4 নাম্বারটাতে বলছি বহুবচন বুঝালে। 4 নাম্বারটা কি বলছি? বহুবচন বুঝালে। ওকে, বহুবচন বুঝে। যেমন দেখেন ছাত্রবৃন্দ মানে একজন ছাত্র না, অনেকগুলো ছাত্র। আবার দেখেন পঙ্গপাল, পঙ্গ এটা একটা প্রাণী, কিন্তু অনেকগুলো পঙ্গ যখন একসাথে হয়েছে তখন বলা হয় পঙ্গপাল। ওকে, আচ্ছা ক্লিয়ার। এইবার আসেন আমরা একটু যেই জায়গাটাতে একটু আপনাদেরকে নিয়ে যাব সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। কি সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস, এটার আরেক নাম কি বলতে পারলে এবার নাসিসের পক্ষ থেকে 500 টাকা। এটা কি? অধিকরণ। কয়জন পারছেন হাত তোলেন? একজন, খেয়াল রাখেন। এইবার আসেন খেয়াল করেন। এখন বুঝেন, এইটা খুব সিম্পল, মনে রাখবেন। যদি স্থান বুঝায়, কি বুঝায়? স্থান। যদি পাত্র বুঝায়, পাত্র মানে কি? এই পাত্র মানে বিয়ের পাত্র না। পাত্র মানে কি? দক্ষতা, অদক্ষতা। পাত্র মানে কি? দক্ষতা, অদক্ষতা। এই দক্ষতা, অদক্ষতা বুঝালে সেটা কোন সমাস? সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। সেটা কোন সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। খুবই গুরুত্বপূর্ণ। বুঝেন, আপনারা উল্টা বুঝেন, মানে বুঝেন ঠিকই কিন্তু উল্টা বুঝেন। যেমন একবার পড়াইছি, আমি একটা টিউশন করাইতাম,
একটা মেয়েরে ঢাকা ক্যান্টনমেন্টে, তখন মানে ইন্টার পরীক্ষা প্রায় মেবি না 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 সে আচ্ছা না না আমি আমি সে না আমি যেটা বলতেছি খুবই জীবনমুখী কথাবার্তা। তো বলতেছি যে তা আমি পড়াই বলছি যে সংখ্যা থাকলে শুরুতে কোন সমাস সেটা দ্বিগু সমাস, মানে এরকম পড়াইছি যে সাধারণত সংজ্ঞা থাকলে যদি কোনো সমাসের শুরুতে যদি সংখ্যা থাকে তাহলে সেটা দ্বিগু সমাস। তো পড়াইছি, তো সংখ্যা থাকলে দ্বিগু সমাস পড়ানোর পরে সে আমাকে বলছে ভাইয়া সংখ্যা লঘু, এটা কেন দ্বিগু সমাস হইল না? এটা কেন দ্বিগু? তাই বলছি এটা কেন দ্বিগু সমাস হবে? বলছে ভাই এটা শুরুতে তো সংখ্যা আছে। আমি বলছি আরে ভাই এই সংখ্যা না, যেমন বলছে 1 2 3 4, হ্যাঁ এই সংখ্যা থাকলে। তো সেই মেয়েটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে আমাকে এই প্রশ্নটা করছে। আপনারা বুঝেন কিন্তু উল্টা বুঝেন। তো এখন তো যেটা বলছিলাম, তো এরকম বুঝলে হবে না, মানে বুঝে উল্টা বুঝলে হবে না। এখন আসেন আমরা মোটামুটি জিনিসটা আমরা বুঝতে পারছি। এইবার আসেন তো যেখানে বলছি যে যে স্থান যদি বুঝায়, পাত্র যদি বুঝায়, পাত্র পাত্র মানে কি? পাত্র মানে দক্ষতা অদক্ষতা। যেমন দেখেন আমি যদি বলি মাদকাসক্ত, মাদকাসক্ত এটা মানে কি? মাদকাসক্ত মানে কি? মানে যে দুষ্ট পানিতে আসক্ত, দুষ্ট পানিতে যে আসক্ত। এখন কেউ যদি দুষ্ট পানিতে আসক্ত হয় এটা তার দক্ষতা। কেমনে? কারণ সে তো আমি মানে আমি আর আপনি তো এটা তো সহ্য করতে পারবো না, এটা তার দক্ষতা। কারণ সে এটা খুব গভীর ভাবে খাওয়ার পর কি করতে পারে? হজম করতে পারে। আবার এখন ফেসবুকে দেখা যায় যে সে দুষ্ট পানি খেয়ে তার মায়ের বয়সী বউকে সে থাপ্পে দিয়ে গেছে, গাল টাল পাকা করে দিছে। তো এখন এটা তো স্বাভাবিকভাবে মানুষ খাইলে তো দেখা যায় যে ওই যে মায়ের বয়সী বউরে মারধর করে। এখন যে সহ্য করতে পারে তাকেই তো আমরা বলি কি মাদকাসক্ত। তার মানে এটা তার দক্ষতা। এখন যদি দক্ষতা বুঝায় তাহলে সেটা কি? সপ্তমী তৎপুরুষ সমাস। আবার ধরেন রণদক্ষ, রণদক্ষ তার মানে কি? যোদ্ধা, এটা তার দক্ষতা না? তার মানে এটা সপ্তমী তৎপুরুষ সমাস। এবার আমি বললাম রাত কানা, এটা তার অদক্ষতা, কারণ সে রাতে দেখে না। তার মানে এটা কোন সমাস? সপ্তমী। শেষ। এখন ব্যাস বাক্য করার জন্য কি নতুন করে কিছু জানা লাগবে? সপ্তমী বিভক্তি যুক্ত করে দেন, মাদকে আসক্ত, হ্যাঁ রণদক্ষ, তারপর কি রাতে কানা, শেষ। যদি স্থান বুঝায়, অদক্ষতা। রাতে না দেখতে পারলে কি এটা আপনার দক্ষতা? রাতে যত বেশি দেখবেন তত জীবনে উন্নতি করতে পারবেন। এবার আসেন যদি স্থান বুঝায়, সাধারণত বুঝেন যদি স্থানের অংশ বুঝায়, যদি কি বুঝায়? যদি স্থানের অংশ বুঝায় তাহলে কোন সমাস? যদি স্থানের অংশ বুঝায় তাহলে ষষ্ঠী, কিন্তু যদি পুরো স্থান বুঝায় সপ্তমী। যেমন আসেন আমি লিখলাম আকাশ ভ্রমণ। কি ভ্রমণ? আকাশ ভ্রমণ। এখন দেখেন আকাশ পুরো স্থান বুঝাচ্ছে, এখন ব্যাস বাক্য করেন আকাশে ভ্রমণ। আবার আসেন ধরেন আমি বললাম যে গোলা ভরা, গোলা বুঝেন? ওই যে গ্রাম অঞ্চলে যে ধান টান রাখে, তার মানে এটা কি হবে? গোলায় ভরা, ঠিক আছে, পুরোটা বুঝাচ্ছে। এরপর আসেন আমি বলতে পারি যে বনে বাস, তার মানে কি হবে? হ্যাঁ এটা হবে, এটা অ্যাকচুয়ালি বনবাস হবে। তার মানে কি হবে? বনে বাস হয়ে গেল অধিকরণ তৎপুরুষ। বা দেখেন আরো একটা জিনিস, অধিকরণ মানে কি? এটার আরেকটা নাম হচ্ছে অধিকরণ তৎপুরুষ। অধিকরণ মানে কি? সাধারণত যেটা স্থান বুঝায়, কাল বুঝায়, পাত্র বুঝায়। অধিকরণের ভিতরে পড়ে না কালাধিকরণ, হ্যাঁ, তারপরে যে আধাধিকরণ, বৈষয়িক একটা পড়েন না, মানে কি কোন বিষয় সম্পর্কে দক্ষতা অদক্ষতা, এই কনসেপ্টটাই এইটা। এই জন্য পুরো তৎপুরুষ সমাজকে বলা হয় কারকলুপী সমাস। বুঝছেন? আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন। আমাকে একটু বলেন তো এটা কি বুঝছেন? এটা আপনি কি বুঝতে পেরেছেন? ওকে, জান্নাত নাসির স্যারকে খুঁজতেছে, আসতেছে, তুমি একটু অপেক্ষা করো, স্যার আসতেছে। ওকে, আমি কি বুঝাইতে পারছি? স্যার সপ্তমীটা আবার বুঝান। সপ্তমীটা বুঝাচ্ছি যে সপ্তমী হচ্ছে যদি স্থান বুঝায় অথবা পাত্র মানে দক্ষতা অদক্ষতা বুঝায়, যেমন মাদকাসক্ত, রণদক্ষ, তারপর হচ্ছে কি রাত কানা। স্থান বুঝালে যেমন আকাশ ভ্রমণ, গোলা ভরা, তারপর হচ্ছে কি বনভোজন। ওকে, তানভীর স্যারের একটা সেরা ক্লাস তৎপুরুষ সমাস, স্যার অনেক ভালো বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এইবার আসেন, এখন আমার মনে হয় আপনারা জিনিসটা বুঝতে পারছেন। কারো যদি কোনো উদাহরণে প্রবলেম থাকে তাহলে আমাকে বলেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝছি। আপনাদের কার কোন প্রশ্ন আছে? ক্লিয়ার? ওকে, এখন তার মানে আমাদের এতটুকু পর্যন্ত বুঝতে প্রবলেম হয় না। এখন
বাবা খেয়াল করে দেখেন, আমরা এতক্ষণ ধরে যেগুলো পড়ছি এগুলো হচ্ছে বিভক্তির সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত কথা বলেন? বিভক্তি। কিন্তু বিভক্তির বাহিরেও আরো অনেকগুলো সমাস আছে। আর তিনটা কি কি কে বলতে পারেন? তিনটা কে কে বলতে পারবেন? এবার নাসির স্যারের পক্ষ থেকে তাকে 1000 টাকা দেওয়া হবে। একটা কি অলুক, আরেকটা কি নয়, আরেকটা উপপদ। ওকে, এইবার আসেন আমরা একটু এখন যেটা পড়বো সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। কি তৎপুরুষ? আচ্ছা আপনারা আমাকে একটু বলেন তো, তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রদান? পরপদ। কোন পদ? পরপদ। একটা জিনিস মনে রাখবেন, দ্বিতক। কি তক? দ্বিতক। দ্বিতে দ্বিগু, আর ততে কি? ততে তৎপুরুষ, আর কতে কি? কতে কর্মদ্বারয়। এই তিনটা সমাসে সবসময় পরপদের অর্থ প্রদান। কোন পদের অর্থ প্রদান? তাহলে বলার অপেক্ষায় রাখে না, অলুক তৎপুরুষ কোন পদের অর্থ প্রদান? পরপদের অর্থ প্রদান। কোন পদের অর্থ প্রদান? পরপদের অর্থ প্রদান। এখন আপনাকে খুব কমন একটা জিনিস মনে রাখতে হবে যে অলুক মানে যেখানে বিভক্তি থাকবে। কি থাকবে? অর্থাৎ যেখানে সমস্ত পদে বিভক্তি থাকবে। এবং অলুক তৎপুরুষ মানে হচ্ছে যেখানে পূর্ব পদে বিভক্তি থাকবে এবং যেখানে পরপদের প্রাধান্য পায়। তাহলে কথা কি বলছি? যেই সমাসে কি থাকে? পূর্ব পদে বিভক্তি থাকে। যেই সমাসে কি থাকে? পূর্ব পদে বিভক্তি থাকে। এবং যেই সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়, সেটা কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। সেটা কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। আচ্ছা, যেই সমাসে পূর্ব পদে বিভক্তি থাকে, পূর্ব পদে কি থাকে এবং কোন পদের অর্থের প্রাধান্য পায়? শেষ। এবার আপনি আমার দিকে তাকান। ধরেন আমি বললাম তুমি আমার মনের মানুষ। এখন তার মানে কি? তুমি আমার মন না তুমি আমার মানুষ? ঠিক আছে, মানে তুমি কি আমার মন না তুমি আমার মানুষ? মানুষ। তাহলে মনকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে কি? তাহলে প্রথম কথা হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য পাইছে। এবার দেখতে হবে যে পূর্বপদে বিভক্তি আছে কি নাই। এবার দেখতে হবে কি পূর্বপদে বিভক্তি আছে কি নাই। এখন বলেন পূর্বপদে আছে কিনা? তাহলে মনের সাথে কোন বিভক্তি যুক্ত হয়েছে? এর। তার মানে কোনো কথা নাই, এটা অলুক তৎপুরুষ। আবার ধরেন আমি বললাম আমি মামার বাড়ি যাব। এখন আমি কি মামার কাছে যাব না বাড়িতে যাব? বলেন কোথায় যাব? আমি বাড়িতে যাব। তাহলে মামার অর্থ প্রদান হচ্ছে না, বুঝাচ্ছে বাড়িকে। এখন দেখেন তো পরপদে কিন্তু কোনো বিভক্তি নাই, পূর্বপদে বিভক্তি আছে। তার মানে এটা কি হবে? অলুক তৎপুরুষ। এরকম আরো হতে পারে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম তার মানে কোন সমাস? অলুক তৎপুরুষ। তার মানে কোন সমাস? অলুক তৎপুরুষ। কারণ ঘোড়ার ডিম পূর্বপদে বিভক্তি। ঘোড়ার ডিম বলতে আসলে ডিমকে বুঝাচ্ছে। ঘোড়ার ডিম বলতে কি বুঝাচ্ছে? আচ্ছা যদি বলি যে চোখের পানি, তাহলে দেখেন চোখের পানি। এখন দেখেন চোখের পানি বলতে কিন্তু চোখ এটার সাথে এর যুক্ত হয়েছে। চোখের পানি বলতে চোখকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে কি? পানিকে। তার মানে এটা কি হবে? এটা হচ্ছে অলুক তৎপুরুষ। একটা মজার ব্যাপার হচ্ছে অলুক তৎপুরুষের কোনো ব্যাস বাক্য নাই। মানে যেটা এটা সমস্ত পদ, এটা এটার ব্যাস বাক্য। আচ্ছা কেউ কি বলতে পারবেন কেন ব্যাস বাক্য নাই? কারণ ব্যাস বাক্য মানে কি? যেখানে বিভক্তি আসে। এখন এখানে তো সমস্ত পদে বিভক্তি থেকে যাচ্ছে, তাহলে আর ব্যাস বাক্য করার কি আছে? মানে এটা ব্যাস বাক্য যেমন, এটা সমস্ত পদে তেমন। ওকে, আমাকে একটু বলেন বুঝতে পারছেন কিনা? আমাকে একটু বলেন বুঝতে পারছেন কিনা? নদীতে মাছ আছে, নদীতে কোন কারক? নদীতে মাছ আছে, নদীতে কোন কারক? নদীতে মাছ অধিকরণ কারক। আর যদি বলেন নদী থেকে মাছ ধরি, তখন আবার নদী অপাদান কারক। বুঝছেন? ওকে। আর যদি বলেন নদীতে মাছ আছে, মাছ কোন কারক? তাহলে মাছ কর্তৃকারক। বুঝছেন? ওকে। এইবার আসেন, আর যদি বলেন আমি মাছ দেখি, তাহলে মাছ কোন কারক? তাহলে আবার কর্মকারক। আমি নদী দেখি, নদী কোন কারক? কর্মকারক। বুঝছেন? ওকে। এইবার আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু বলেন। আমার এতটুকু পর্যন্ত একটু বুঝছেন কিনা? আপনাদের কারো কোন প্রশ্ন আছে? ঠিক আছে, ওকে। এইবার আসেন সংখ্যালঘু কোন সমাস? সংখ্যায় লঘু, সপ্তমী তৎপুরুষ সমাস। সংখ্যায় লঘু। ঠিক আছে, আপনি ব্যাস বাক্য করেন। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন। ভেরি গুড, ভেরি গুড। স্যার সুপসুপা সমাসটা বুঝিয়ে দিন। সুপসুপা সমাস বলতে আসলে এখন কিছু নেই। যেগুলোকে সুপসুপা সমাস বলা হয়, যে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, এগুলোকে আমরা আধুনিক ব্যাকরণে এগুলোকে আমরা আলোচনা করি ষষ্ঠী তৎপুরুষ সমাসের। এটা পড়ার দরকারই নাই, তো এটা বাদ দিন। ঠিক আছে, ওকে। এইবার আমার মনে হয় আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আচ্ছা এইবার আসেন একটা বেসিক জিনিস বুঝেন। অলুক কিন্তু সমাস দুইটা, একটা অলুক তৎপুরুষ, একটা কি? অলুক তৎপুরুষ। একটা হচ্ছে অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ। আরেকটা হচ্ছে অলুক বহুব্রীহি, আরেকটা কি? অলুক বহুব্রীহি। আচ্ছা বলেন তো বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রদান? অন্য পদ। কোন পদ? অন্য পদ।
মানে এখানে পূর্বপদকে বুঝাবে না, আবার কি বুঝাবে না, পরপদকে বুঝাবে না। আর তৎপুরুষে পরপদের অর্থ প্রদান। এখন মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, যে এই যে অলুক আছে, এই অলুক বলতে আমরা বুঝাই যেই সমাসে পূর্বপদে বিভক্তি থাকে। তাহলে এখানেও পূর্বপদে বিভক্তি থাকবে, এখানেও পূর্বপদে বিভক্তি থাকবে। এখন বলেন তো পার্থক্যটা কোন জায়গায়? এখানে কোন পদের অর্থ প্রদান? পরপদ। আর এখানে কোন পদের অর্থ প্রদান? অন্য পদ। দ্যাটস ইট। যেমন আসেন, মনের মানুষ বলতে কি মনকে বুঝায় না মানুষকে বুঝায়? মানুষকে বুঝায়। কিন্তু দেখেন যদি বলি গায়ে হলুদ, তাহলে দেখেন গায়ে হলুদ বলতে কি বুঝায়? হ্যাঁ, গায়ে হলুদ বলতে কি বুঝায়? একটা অনুষ্ঠানকে। দেখেন এখানে গা কেউ বুঝাচ্ছে না, বলছি না গায়ে হলুদের দিন যদি গায়ে যদি আপনি গোবরও লাগান সেদিন কিন্তু গায়ে হলুদ। তাহলে গা কেউ বুঝাচ্ছে না, হলুদ কেউ বুঝাচ্ছে না, এটা বলতে কি বুঝায়? অনুষ্ঠান। আবার দেখেন আমি যদি বলি মাথায় পাগড়ি, এখন মাথায় পাগড়ি বলতে কিন্তু মাথা কেউ বুঝাচ্ছে না, পাগড়ি কেউ বুঝাচ্ছে না, বুঝাচ্ছে কি? বরকে। আমি যদি বলি যে কানে খাটো, তাহলে কানে খাটো বলতে কান কেউ বুঝাচ্ছে না, খাটো বুঝাচ্ছে না, বুঝাচ্ছে কি? বধির। তাহলে দেখেন এই যে যখন দুইটা পদের কোনো পদেরই অর্থের প্রাধান্য পায় না, তখন সেটা হচ্ছে অলুক বহুব্রী, এবং পূর্বপদে অবশ্যই বিভক্তি থাকে। আর যদি দেখেন যে পূর্বপদে বিভক্তি আছে কিন্তু পরপদের অর্থ প্রদান, সেটাকে বলা হয় সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো আর প্রশ্ন আছে? শেষ, সিম্পল, দুইটা জিনিসের ভিতরে ক্লিয়ার। এইবার আমার মনে হয় বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে, আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার। এখন আরেকটা আমাদের আর সমাস বাকি আছে কয়টা বলেন? দুইটা। কয়টা? দুইটা। এখন আরেকটা জিনিস এখানে একটু কনফিউশন ক্লিয়ার করে দিই, যে গায়ে হলুদ যদি আপনার অপশনে এটা মধ্যপদলোপী বহুব্রীহি থাকে, এটা বেস্ট অ্যান্সার। মধ্যপদলোপী বহুব্রীহি থাকলে এটা বেস্ট অ্যান্সার। কারণ এই সমাজটার যেমন এইগুলো, এই নিচের দুইটা, এগুলো অলুক তৎপুরুষ। এগুলোর ব্যাসবাক্য কি? যে মাথায় পাগড়ি যার, এটার ব্যাসবাক্য কি? কানে খাটো যে। কিন্তু গায়ে হলুদ, এটার ব্যাসবাক্য কিন্তু গায়ে হলুদ যে না, বা গায়ে হলুদ যার সেটাও না, গায়ে মানে গায়ে হলুদ দেওয়ার জন্য যে অনুষ্ঠান। তার মানে এটার ব্যাসবাক্য মধ্যপদলোপী বহুব্রী এর মতো। অপশনে মধ্যপদলোপী বহুব্রী থাকলে সেটা বেস্ট অ্যান্সার, বাট নাই তখন আপনি অনুক বহুব্রী উত্তর করবেন। আর দুটাই থাকলে মধ্যপদলোপী বহুব্রী। ঠিক আছে, আচ্ছা, এইবার মনে হয় আমি ব্যাপারটা বুঝাইতে পারছি। এইবার আসেন উপপদ তৎপুরুষ কি সমাস? বলেন কোন সমাস পড়বো এখন? উপপদ তৎপুরুষ। এখন উপপদ তৎপুরুষ সমাস বুঝার আগে এই গল্পটা একটু ভালো করে বুঝেন। অভিজ্ঞ একজন পকেটমার ছিল। কি ছিল? পকেটমার। নাম ছিল তার ইন্দ্রজিৎ। সে যে কাজটা করতো, সে ঘর ছাড়া বাস্তুহারা, বাস্তুহারা মানে যাদের থাকার জায়গা নাই, এরকম বাস্তুহারা ছেলেদের সে ধরতো। হ্যাঁ, এই ছেলে ধরতে এখান থেকে আমরা বলতে পারি ছেলে ধরা। ছেলে ধরতে গিয়ে সে ধরা পড়লো একজন সত্যবাদী ও প্রিয়ংবদা নারীর হাতে। প্রিয়ংবদা মানে হচ্ছে যে নারী প্রিয় বাক্য বলে। তো তার হাতে ধরা পড়ে মনোহরণী, মানে যে নারীর হাতে ধরা পড়ে, সত্যবাদী ও প্রিয়ংবদা নারী মনোহরণীর হাতে ধরা পড়ে সে একদম হাড় ভাঙা মার খেলো। এবং হাড় ভাঙা মার খেয়ে সে কি হয়ে গেল? সর্বহারা হয়ে গেল। হাড় ভাঙা মার খেয়ে সে কি হয়ে গেল? হাড় ভাঙা মার খেয়ে সে সর্বহারা হয়ে গেল। এই যে যেগুলো নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, এগুলা উপপদ তৎপুরুষ সমাস, মানে মোস্ট ইম্পর্টেন্ট উপপদ তৎপুরুষ সমাস। কি মোস্ট ইম্পর্টেন্ট? উপপদ তৎপুরুষ সমাস। ওকে, আমি কি বুঝাইতে পারছি? অভিজ্ঞ পকেটমার ইন্দ্রজিৎ ঘর ছাড়া বাস্তুহারা ছেলেদের ধরতে গিয়ে সত্যবাদী প্রিয়ংবদা নারী মনোহরণীর হাতে ধরা পড়লো, ধরা পড়ে হাড় ভাঙা মার খেলো, তারপর সে সর্বহারা হলো। এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, ওকে, এটা মনে রাখবেন। আমি কি বুঝাইতে পারছি? ওকে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তার মানে জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এইবার আসেন খুবই গুরুত্বপূর্ণ কথা। এখন আসেন টেকনিক নাম্বার 1। খেয়াল করেন, টেকনিক নাম্বার 1-এ বলা হচ্ছে যদি দেখেন শব্দের শেষে কর, শব্দের শেষে কার, শব্দের শেষে চর, শব্দের শেষে হারা, শব্দের শেষে ধর, ধার, ঝ যোগ ইয়, দ, ঝ ইত্যাদি যুক্ত থাকলে উপপদ তৎপুরুষ সমাস। কি বলছি আবার বলেন? শব্দের শেষে কি থাকলে? জোরে বলেন। কর, কার, চর, কি, হারা, এগুলো থাকলে কোন সমাস? একদম ইজি। বাট আপনি যদি বইয়ের ভাষায় যদি পড়তে যান, তাহলে বলা হয় কৃদন্ত পদের সাথে যে সমাস। এখন কৃদন্ত পদ কি, কেমনে হয় সেটাই বুঝা যায় না। সহজ কৌশল। আসেন, ধরেন আমি বললাম স্বর্ণাকার বা স্বর্ণাকর, শেষে কি আছে? কর আছে। দেখেন আমি যদি বলি যে জলচর, শেষে কি আছে? চর আছে। দেখেন আমি যদি বলি যে সর্বহারা, শেষে কি আছে? হারা আছে। বুঝছেন? আমি যদি বলি যে জলধর, শেষে কি আছে? ধর আছে। হ্যাঁ, আমি যদি বলি যে অভিজ্ঞ, এই যে দেখেন অভিজ্ঞ, যজগীয় আছে। আমি যদি বলি যে জলদ, শেষে কি আছে? দ আছে। আমি যদি বলি যে জলজ, আমি যদি বলি যে পঙ্কজ, শেষে কি আছে? ঝ আছে। উপপদ তৎপুরুষ সমাস।
কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। এই কৌশলটা কি বুঝছেন? ওকে, একজন বলছে সুবর্ণচর। সুবর্ণচর তো একটা জায়গার নাম, তাই না? এখন এগুলো হচ্ছে কি, মানে আপনাকে বুঝতে হবে এটা ক্রিয়ার কাজ করে। যেমন এখানে পঙ্কজ মানে জন্মানোর কাজ করতেছে, পঙ্কে জন্মে যে, জলদ মানে জল দেয় যে, অর্থাৎ কাজ করতে হবে। ওকে, আমি কি বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে। তো আমার মনে হয় যে আমাদের মোটামুটি যে উপপদ তৎপুরুষ সমাস যেটা আছে এটা আমরা বুঝাইতে পারছি। এইবার আসেন আমরা এরপর, এই যে দেখেন এখানে অনেকগুলো উদাহরণ চলে আসছে, খুবই সিম্পল। এইবার স্ক্রিনশট নিন, দেখেন এই যে সবগুলো দিয়ে আমি অনেকগুলো উদাহরণ দিই, যেমন কর দিয়ে উদাহরণ, কার দিয়ে উদাহরণ, চর দিয়ে উদাহরণ, হারা দিয়ে উদাহরণ। এগুলো হয়তো আপনি হয়তো পড়তে এগুলো স্ক্রিনশট নিতে হয়তো আপনার 1 সেকেন্ড লাগতেছে, কিন্তু এগুলোর পিছনে বহু নির্ঘুম রাত আছে এই যে এগুলো বের করার পিছনে, বুঝছেন? স্ক্রিনশট দিয়ে নেন। ওকে, ইলিশের বাড়ি চাঁদপুর, আপনার দাওয়াত, ঠিক আছে। একজন বলছে নাউন প্লাস ভার্ব, এগুলো পড়বেন না। এগুলো দেখেন আমি অনেক জায়গাতে দেখছি, ইউটিউব, ফেসবুক, আপনি ইউটিউবে উপপদ তৎপুরুষ লিখে সার্চ দেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি ইউটিউবে যদি এটা লিখে সার্চ দেন তাহলে অন্তত আপনি প্রথম 10টা লেকচার দেখবেন উপপদ তৎপুরুষের ভিতরে, দেখবেন যে এই 10টার ভিতরে 9টা লেকচারে বলবে যে নাউন প্লাস ভার্ব, যে নাউন প্লাস ভার্ব থাকলে উপপদ তৎপুরুষ। আচ্ছা ভাই দেখেন, জাদু এটা নাউন, কর এটা কি ভার্ব হয়? এটা ভার্ব। আচ্ছা কর কি ভার্ব হয়? এখন বলবেন যে তুই কর এটা ভার্ব, কিন্তু এখানে জাদুকরের ভিতরে কি তুই কর বুঝাইছে? না। আচ্ছা দেখেন এই যে স্বর্ণাকার, আচ্ছা কার কি নাউন, কার কি ভার্ব? যে ভাই এই কমেন্টটা করছেন আমি একটু দেখাই ওনার কমেন্ট। আচ্ছা যাই হোক, উপরের দিকে চলে গেছে। আচ্ছা দেখেন তো বনচর, আচ্ছা বন নাউন মানলাম, কিন্তু চর কি ভার্ব বলেন? আচ্ছা দেখেন সর্ব এটা নাউন, হারা এটা কি ভার্ব? দেখেন সূত্রধর, সূত্র এটা নাউন বুঝলাম, কিন্তু এই সূত্র দর কি নাউন? দেখেন এই যে চিহ্নধারী, ধারী কি নাউন, ধারী কি ভার্ব? না। এগুলো আপনারা পড়েন, 2-3টা উদাহরণ দিয়ে বুঝাই দিতেছে, কিন্তু আলটিমেট এগুলোর সাথে কিছুই মিলে না। আমি বুঝি না কে এই নিয়ম বানাইছে যে নাউন প্লাস ভার্ব হইলে উপপদ তৎপুরুষ সমাস। ভার্ব তো নাই, ভার্ব তো নাই। যদি ভার্ব না বলে যদি ক্রিয়াজাত বিশেষ্য বলে তাইলে হয়তো কিছুটা হয়, তাও সব ক্ষেত্রে হয় না। এইগুলো পড়ে আপনারা মানে এগুলো পড়ে জাস্ট টাইম লস করেন, আর কিছু না। এই টাইম গুলো লস করা যাবে না, শুধু মানে বুঝুং বাজুং এইসব কৌশল পড়ে মাথায় অন্য জিনিস গ্যাদার করেন, এইগুলো দিয়ে আপনি উত্তর করতে পারবেন না। ওকে আসেন, এখন আমার মনে হয় আমি জিনিসটা বুঝাইতে পারছি। এইবার আসেন, আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আসেন নয় তৎপুরুষ সমাস, সর্বশেষ যেটা। তো নয় তৎপুরুষ সমাসটা খুব সিম্পল, অর্থাৎ দেখেন সমস্ত পদের শুরুতে যদি অ, অন, আনা, বে, বি, না, নি এইগুলো দিয়ে, অব্যয়গুলো দিয়ে যদি যুক্ত হয় এবং যদি পরপদের প্রাধান্য থাকে সেটা নয় তৎপুরুষ সমাস। এই অব্যয়গুলো মনে রাখবেন, ও, অন, তারপর হচ্ছে কি অনা, বে, বি, না, নি। আমি খুব সুন্দর করে এগুলো সাজাই দিছি, যেমন অ দিয়ে যে উদাহরণগুলো, এগুলো দেখেন এখানে হিউজ উদাহরণ দেওয়া আছে। এরপর দেখেন বাকিগুলো দেখেন, এই যে আ দিয়ে, অন দিয়ে, অনা দিয়ে, বে দিয়ে, বি, নি, না দিয়ে, এগুলো হচ্ছে কি এইগুলো আমি এখানে উদাহরণগুলো দিয়ে দিছি। যেমন দেখেন অনিষ্ট, নয় ইষ্ট, অনিচ্ছা, নেই ইচ্ছা, তারপর হচ্ছে কি অনুদার, নয় উদার, অনুর্বর, নয় উর্বর। দেখেন সবগুলোই অ দিয়ে শুরু হয়েছে, মানে সরেয় দিয়ে। এরপর আসেন সরেয়া দিয়ে অনেকগুলো শুরু হয়েছে, যেমন দেখেন আলুনি, আকাছা। এরপরে দেখেন অন দিয়ে শুরু হয়েছে, যেমন দেখেন অনধিক। অনা দিয়ে শুরু হয়েছে, যেমন দেখেন অনাদর। বে দিয়ে শুরু হয়েছে, যেমন দেখেন বেতাল, বেসরকারি, বেমানান। এরপর দেখেন বি, না, নি দিয়ে, যেমন বিদেশ, নাতি। এই যে না দিয়ে শুরু হয়েছে, নাতি ক্ষুদ্র, নাতি বৃহৎ। এগুলো নয় তৎপুরুষ সমাস। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ওকে, আমি কি বুঝাইতে পারছি? কার কোন প্রশ্ন আছে? আমি কি বুঝাইতে পারছি? ওকে ওকে ওকে, একটু ঝুম করে দেখাইতে পারলে ভালো। কি ঝুম করে দেখাবো স্যার? ঝুম করে কি দেখাবো? বলা আমি দেখতে পাচ্ছি এখানে ঠিক করে আছে, আমি তো দেখতে পাচ্ছি বড় করে আছে, সে বলছে ঝুম করে দেখা। যাই হোক, তার হয়তো ফোন ছোট, ওই জন্য। আপনি নাসির স্যারের সাথে যোগাযোগ করেন। এইবার আসেন, আমরা কি বুঝতে পারছি? এবার বলেন তৎপুরুষ সমাস কি ক্লিয়ার? এখন আসেন দেখেন কিছু প্রশ্ন দেখাই, চাকরি পরীক্ষার কিছু প্রশ্ন দেখাই। আসেন 37তম বিশেষ বিস্ময়পূর্ণ, উত্তর করেন। বলেন এটা কি হবে? হ্যাঁ আচ্ছা, এখন আপনাকে যে ট্রিক্সটা শিখাবো এটা সবচেয়ে যুগান্তকারী একটা ট্রিক্স তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে দেখেন এখানে আপনি অপশনের দিকে তাকাই বুঝতে পারতেছেন এটা তৎপুরুষ হবে, বাট কোন তৎপুরুষ এটা নিয়ে কাহিনী আছে। তাহলে খুব সিম্পল, আপনি এখানে দেখেন তো, আপনাকে জাস্ট এই জিনিসটা দেখতে হবে, যদি তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য বলে তাহলে আপনি দেখেন কোন ব্যাস বাক্যটা মিলে। যেমন দেখেন বিস্ময় দ্বারা আপন্ন,
এখন আপন্ন কি আর বিস্ময়, আপন্ন কি বিস্ময় দ্বারা হয় না, এটা একটা শব্দ হিসেবে, তার মানে এটা আসলে হচ্ছে না। বিস্ময় আপন্ন এটা হয় না, ঠিক আছে। এরপর আসেন বিস্ময় যে আপন্ন, এই সাধারণত যে যুক্ত হয় বহুব্রীহি সমাসে, এটা হওয়ার চান্স নাই। বিস্ময়কে আপন্ন এটা মিনিংফুল হয়, বিস্ময়কে আপন্ন এটা মিনিংফুল। আপনি একটা প্রশ্ন করছেন, আপনি তো ভুলে গেছেন, আমার তো মনে আছে, কি জানি প্রশ্নটা, পঞ্চমী কি জানি বলছে, কি অবসর থেকে প্রাপ্ত, এটা পঞ্চম। ও ভালো প্রশ্ন, কি বলছেন, অবসর, অবসর থেকে প্রাপ্ত, তাহলে এইটা হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অবসর থেকে প্রাপ্ত, আমি তো এভাবেও বলতে পারি, বুঝছেন। এখন পঞ্চমী তৎপুরুষ মানে এটার নাম কিন্তু অপাদান তৎপুরুষ, মানে এখানে বিচ্যুতির সম্পর্ক থাকা লাগবে, যেমন জেল খালাস, জেল থেকে বিচ্যুতি মাইনাস, বুঝছেন। আমি যদি রাজ্যচ্যুত, রাজ্য থেকে মাইনাস, বিচ্যুতি হয়ে গেছে। কিন্তু দেখেন তো অবসর প্রাপ্ত, তার মানে আপনি যদি বলেন যে অবসর থেকে প্রাপ্ত, এখন এটা বলবেন মানুষকে অবসর থেকে প্রাপ্ত হয় নাকি অবসরকে বাদ দেয়, অবসরকে প্রাপ্ত হয়। দেখেন এখন সেই হিসাবে হিসাব করলে এখানে কিন্তু আসলে বিচ্যুতির সম্পর্ক নাই। আবার নাম্বার 2 দেখেন, আমি যদি বলি যে রাজ্য থেকে চ্যুত, তার মানে রাজ্য থেকে আমি বের হয়ে আসছি। কিন্তু দেখেন অবসর থেকে, ধরেন আমাদের, আপনি দেখেন ধরেন আমার 60 বছর হয়ে গেছে, এখন আমি কি আমার চাকরি ছেড়ে দিব না চাকরি আমাকে ছেড়ে দিবে, চাকরি আমাকে ছেড়ে দিবে। তার মানে আমি কিন্তু বলবো না যে চাকরি ছেড়ে দিছি, বুঝছেন। তার মানে দেখেন আপনি কিন্তু এটা বলবেন না যে অবসর থেকে প্রাপ্ত, আপনি কি বলবেন, অবসরকে প্রাপ্ত, বুঝতে পারছেন। ওকে ওকে, তাহলে এটা বুঝতে পারেন। এইবার আসেন 40তম বিসিএস, দ্বারা দিয়ে কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি, তৃতীয় বিভক্তি। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে একটা সহজ কথা বলি, যদি এইভাবে না বসে যদি এভাবে বলে দ্বারা দিয়ে কর্তৃক কোন সমাসের সাথে যুক্ত হয়, কি হবে, তৃতীয় তৎপুরুষ। ওকে, বুঝতে পারছেন। এরপর আসেন বিপদকে আপন্ন, এই কথা বলেন, বিপদকে আপন্ন বলেন, এটা কি হবে, এটা কি হবে বলেন। এই বুঝতে পারতেছেন যে এখানে কি আছে, কে আছে, তার মানে কি হবে, দ্বিতীয় তৎপুরুষ। এখন মাঝে মধ্যে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ না দিয়ে কর্ম তৎপুরুষ দিতে পারে, কি দিতে পারে, আপনাদেরকে আমি একটু বলে দিই। দ্বিতীয় তৎপুরুষের আরেক নাম কর্ম তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষের আরেক নাম করণ তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষের আরেক নাম সম্প্রদান তৎপুরুষ, কি সম্প্রদান তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষের আরেক নাম অপাদান তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষের আরেক নাম সম্বন্ধ তৎপুরুষ, কি সম্বন্ধ তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষের আরেক নাম অধিকরণ তৎপুরুষ, কি অধিকরণ তৎপুরুষ। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। এইবার আসেন আম কুরানো, এটা অগ্রণী ব্যাংকে আসছে, সলভ করেন। এটা কি হবে, এখন দেখেন আম কুরানো কোন সমাস, এখন দেখেন তো আম কুরানো, এখন যদি দ্বিতীয় হয় তাহলে আসবে কে, আগে বুঝেন, আগে আপনি উত্তর করবেন না, আগে আপনি বুঝেন। যদি তৃতীয় হয় তাহলে হবে দ্বারা, যদি চতুর্থ হয় তাহলে জন্য, যদি ষষ্ঠী হয় তাহলে হবে র এর। এখন দেখেন তো আমি যদি বলি আম দ্বারা কুরানো, আপনি কি আম দিয়ে কুরান না ঝাড়ু দিয়ে কুরান, কি দিয়ে কুরান, তার মানে এটা এটা কি হবে না, তৃতীয় হবে না। চতুর্থী আমের জন্য কুরানো, এটা হয়, আপাত দৃষ্টিতে হয়, এই যে হয় না, বুঝেন আগে, এটা তো আমি পড়াইছি এই জন্য। আমের জন্য কুরানো, কেন এটা বললে কি ভুল হয়, আমের জন্য কুরানো, বুঝাচ্ছে না, আমের জন্য কুরানো, এক্স্যাক্টলি সে বুঝতে পারছে যে আমের জন্য, আসলে হুদেই এটা কিন্তু আমের জন্য কুরানো না, আপনি আমের জন্য কুড়াচ্ছেন, আপনি তো আমকে কুড়াচ্ছেন, এটার মানে কি বলছে, আমকে কুড়াচ্ছেন, আমের জন্য কুড়া, কেন কুড়াইলে কি আম পাওয়া যায়, আপনি তো আমকে কুড়াচ্ছেন, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, কে বলছে কর্ম বুঝে না, আম কুড়ানো, কি কুড়ানো, আম কুড়ানো, হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, যদি আবার জন্য বলেন তাহলে কিন্তু আবার কিন্তু কর্ম বুঝাচ্ছে না, তার মানে বুঝতে পারতেছেন এটা কি হবে, দ্বিতীয় তৎপুরুষ। আর দেখেন ষষ্ঠী অর্থ চান্সই নাই, কারণ এখানে আপনি ষষ্ঠী বিভক্তি র এর যোগ করেন, আমের কুরানো হয় কিছু না, তার মানে বুঝতে পারতেছেন এটা আসলে হবে না। প্রিয়ংবদা এটা কোন সমাস বলেন, এটা কি হবে, এটা কি হবে, উপপদ তৎপুরুষ, ওই যে বলছি প্রিয়ংবদা নারী মনোহরণী বলছি না, তার মানে কি হবে, উপপদ তৎপুরুষ। ওকে ফাইন। মালগাড়ি কোন সমাস, উত্তর করেন। কর্মধারয় কেমন হয়, এটা তো আমি ক্লাসে পড়াইছি না, এটা কি হবে, হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে কোন তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, কেমনে বুঝছেন, কারণ এই পূর্বপদের জন্য পরপদ গাড়িটা তৈরি হয়েছে, তার মানে এটা কোন সমাস। এখন চতুর্থ তৎপুরুষ সমাস অপশনে না দিয়ে অন্য একটা সমাস দিতে পারে, কি
সম্প্রদান তৎপুরুষ কি সম্প্রদান তৎপুরুষ, তার মানে আমি জিনিসটা বুঝাইতে পারছি। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি। ওকে, তো যারা অনলাইন থেকে যুক্ত হয়েছেন তারাও একটু জানান যে আজকে হচ্ছে আপনাদের মানে তৎপুরুষ সমাজটা জিনিসটা ক্লিয়ার কিনা। ওকে, সো ঠিক আছে। আর আমরা একটু মোটামুটি আমরা চেষ্টা করেছি যে আজকের ক্লাসে অ্যাটলিস্ট তৎপুরুষ সমাজটা একদম বিশ্লেষণ করে পড়ে। আপনারা অনেক জায়গাতে অনেকে কোচিং করেন, অনেক জায়গাতে পড়েন, কিন্তু দেখবেন যে মানে একটা ক্লাসে সমাজ শেষ করাই দেয়। আপনারা যারা অনেকে অনেক জায়গায় একটা ক্লাসে সমাজ শেষ করে দেয়, দুইটা ক্লাসে সমাজ শেষ করে দেয়, সেটা না করে আমরা যদি এরকম একটু ডিটেলস পড়ি তাহলে আমার মনে হয় যে পড়াটা একটু সময় লাগুক, বাট আমরা ডিটেলসটা পড়তে পারবো। আপনারা যে কাজটা করেন যে মানে আপনারা হচ্ছে খালি শর্টকাট খোঁজেন যে কিভাবে তাড়াতাড়ি পড়বো, তাড়াতাড়ি শেষ করব, তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি শেষ করা আসলে যায় না। তাড়াতাড়ি পড়বেন, তাড়াতাড়ি ভুলে যাবেন। তো এরকম ভাবে পড়বেন। আবার অনেকে আছে যে একটু ডিটেলস পড়াইলে বিরক্ত লাগে, বিরক্ত লাগলেও আপনাকে পড়তে হবে, কারণ আমরা কেউ সুখে পড়ি না। আপনারা কি সুখে পড়েন? আজকে আমার মনে অনেক সুখের জন্য আমি এখানে আসছি পড়ার জন্য, এই কাজ তো কেউ করেন না। তো আপনি তো দুঃখেই পড়েন ভাই, আপনার মনে তো অনেক জ্বালা, এই জন্যই তো আপনি পড়েন। একটু সময় নিয়ে পড়বেন। আমার এখনো মনে আছে, আমি মনে হয় যে আমার পেইড ব্যাচ আমি একবার রবীন্দ্রনাথের উপর 4টা ক্লাস নিছি। 4 ক্লাস নেওয়ার পর পোলা পাইন আমার উপর খেপে গেছে, আমি কেন 4 ক্লাস নিছি। তখন আমার মনে হয়েছে আসলে 4 ক্লাস না আমার উচিত হয় নাই, কারণ 4 ক্লাস নিলে পোলা পাইন দেখা গেছে যে হতাশ হয়ে যায়, এত পড়া এত পড়া। তো এখন আসলে পড়লে আমি তো এটা জানি যে রবীন্দ্রনাথের উপর আমি সেই 4টা ক্লাস নিলে 4টা ক্লাসের বাইরে থেকে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। কারণ আমার কথা হচ্ছে একটু বেশি পড়ে প্রশ্নটা যাতে কমন পড়ে, একটু বেশি পড়ো প্রশ্নটা যাতে কমন পড়ে। আর আপনাদের আমি আসছি আজকে হচ্ছে অফলাইনে ক্লাস নেওয়ার জন্য। আপনাদের এখানে নতুন ব্রাঞ্চ উদ্বোধন করছে, আসছি অফলাইনে, কিন্তু হঠাৎ করে অনলাইনে ক্লাস নিব, বাট অনলাইনে ক্লাস নিব সেটা আমি জানতামও না। বাট ক্লাসটা দিচ্ছি প্রস্তুতের জন্য না, ক্লাস নিলে সব জায়গাতে দেওয়া যায়। তো হঠাৎ করে আপনাদের হচ্ছে অনলাইনেও ক্লাসটা সম্প্রচার হয়ে গেল। যাই হোক, কিছু কমেন্ট পড়ি। আর আপনাদের সবসময় নাসির স্যারই ক্লাস নিবে, আমি মাঝে মধ্যে আসি ক্লাস নিবে। ঠিক আছে, ওকে, অসাধারণ ক্লাস, ডিটেলস পড়তে চাই। ওকে, আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে বুঝতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর দোয়া করবেন। আর আমাকে তো আপনারা এখানে আমার সাথে মাঝে মধ্যে ইনশাল্লাহ দেখা হবে। এছাড়া আমার যে ফেসবুক পেজ আছে সেখানে হয়তো অনেকেই যুক্ত আছেন, তানভীর স্যার, সেখানেও যুক্ত থাকবেন। ওকে, ঠিক আছে। তো ভালো থাকবেন এবং দোয়া করবেন। ঠিক আছে, ভালো হবে না কেন? আমরা তো আর ওই মদন স্যার আনি নাই, ঠিক না? এখন আসলে প্রত্যেকটা ক্লাসই সমাস অনেকে বলে যে শিখতে 6 মাস লাগে, কথাটা কিন্তু সত্য, খারাপ না আসলে। কিন্তু আমরা যারা শর্টকাট পদ্ধতি ব্যবহার করি, শর্টকাট পদ্ধতি পড়লে কিন্তু আমাদের কি হয়, জীবনটা ধ্বংস হয়ে যায়। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় স্যার সামনেই পরীক্ষা, স্যার তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন। এটা কিন্তু বলে যে সমাজটা কিন্তু আমরা 2 পার্ট বিভক্ত করে পড়ে। দেখেন, তানভীর স্যার কিন্তু আজকে যে তৎপুরুষ সমাজটা একদম ডিপলি শিখিয়ে দিল। এর মাধ্যমে উপকারটা হলো যে আপনি যখন যদি কোনো একটা লিখিত পরীক্ষা দিতে যান, যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, আমরা যে 11 থেকে 20তম গ্রেডের যে লিখিত পরীক্ষাগুলো হয়, পিএসসির অধীনে নন কাটা লিখিত পরীক্ষা, সেখানে কিন্তু দেখবেন কি যে আমাদের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলে। সেক্ষেত্রে যদি একটা ঘুরিয়ে দেয় তখন কিন্তু আপনি আর পারবেন না। কিন্তু বেসিকটা যদি জানা থাকে তাহলে আমাদের কি হয়, প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসুক আমরা কিন্তু পারবো। তাহলে ওই বাংলা ওই চাঁদ মুখ যেরকম হবে, যে পরীক্ষা হলে চাঁদ মুখটা ওই ভুল গাইড বই পড়ার ফলে কি হবে, ওই চাঁদ রূপ মুখ যারা টিক দেবে পরীক্ষায়, তাহলে আন্দাজ যেভাবে পাবেন প্রাইমারি পরীক্ষায় ওইটাই পাবেন। একটা ঘুরিয়ে দিলে আর পারবেন না, এটা হলো আসল কথা। ওই যে তার চাঁদ মুখ বইয়ে দেখছে যে অমুকের বই আছে কি চাঁদ রূপ মুখ, আরে ভাই বুঝলো না যে এখানে রূপ দিলেই তো রূপকর্ম দ্বারা হয়ে গেল, তাই না? রূপকর্ম দ্বারা হয়ে গেল, চাঁদ রূপ মুখ যে হবে না। এখন একটু দিছে কি চাঁদের মতো মুখ, এখন ওরা বলতেছে এই কথা যে চাঁদের মতো দেখতে মুখ, খালি একটা ওয়ার্ড বাড়িয়ে দিছে কি চাঁদের মতো দেখতে মুখ, এই মাথা ঘুরে গেছে। অপশনে তো চাঁদের মতো দেখতে মুখ নাই, তাহলে ওটা হবে না, এই কথা বলা যাবে ভাইয়া। ওই যে চাঁদ মুখ দুইটাই নাউন, আর যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় সেটা হলো পূর্বজ, যদি অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা রূপক কর্ম দেয়। যেমন বলে মন মাঝি, বিষাদ সিন্ধু, বিষাদটা ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, মন মাঝি মনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, চোখে মানে ধরা ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না। এই জন্য ভাইয়া ওই ব্যাখ্যাটা তানভীর স্যার কিন্তু দিয়ে দিয়েছে যে চাঁদ মুখ এটা 100% উপমিত কর্মধারায় সমাস, আর এটার ব্যাস বাক্য চাঁদের মতো মুখ এটা দিলেও হবে, আর চাঁদের মতো দেখতে মুখ এটা দিলেও হবে। তা অনেক রাত হয়ে গেছে আসলে আমাদের, তাই না?
অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণ স্যার ক্লাস নিয়েছেন। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নেওয়াটা অনেক কষ্টের একটা বিষয়। যাই হোক, এতক্ষণ যারা আমাদের সাথে ক্লাসটা করলেন, ক্লাসটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। আর জব মেডিসিনের সাথে থাকবেন, ইনশাল্লাহ জব মেডিসিন সবসময় আমাদের ভালো কিছু দিবেন। আর আমাদের কিন্তু আগামীকাল থেকে যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে তাদের জন্য কিন্তু আমরা কি করেছি জানেন, এই দ্বিতীয় তৃতীয় ধাপের জন্য কিন্তু আমরা একদম নতুন যে ব্যাচ 40 দিনের একটা কোর্স আমরা রান করেছি যারা প্রাইমারি পরীক্ষা দেবেন দ্বিতীয় তৃতীয় ধাপের। এবং এই কোর্সের কোর্স ফি আমরা রেখেছি মাত্র 1250 টাকা। এই 1250 টাকা দ্বিতীয় তৃতীয় ধাপের অর্থাৎ 40 দিনের যে একটা প্ল্যান, আমরা প্রতিদিন ক্লাস একদম প্রতিদিন ক্লাস, অর্থাৎ 14 তারিখ থেকে শুরু হবে ক্লাসটা সন্ধ্যা 6টা 7টা 8টা 2 ঘন্টা ব্যাপী ক্লাসটা হবে। এই 2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমরা এই 40 দিনের ভিতরে টোটাল যে কোর্সটা আমরা কমপ্লিট করে দেবো। এখানে বাংলা ক্লাস হবে, জিকে ক্লাস হবে এবং ম্যাথ হবে, ইংরেজি হবে। ক্লিয়ার? তাই প্রতিদিন কিন্তু ক্লাস হবে। তাতে আমরা ধরে নিচ্ছি যে জানুয়ারি 24 তারিখ একটা সম্ভাব্য ডেট আমাদের দিয়েছে যে হতে পারে আমাদের প্রাইমারি পরীক্ষাতে। ওই ডেটটাকে সামনে রেখে আমরা কিন্তু এই কোর্সটা রান করেছি। আর যারা আমাদের পুরাতন যারা আছেন, ব্যাচে ভর্তি আছেন, যারা প্রাইমারির দ্বিতীয় তৃতীয় যারা ভর্তি আছে, তাদেরকে আমরা এই গ্রুপটা একদম ফ্রি অ্যাড করে দিব। তাদের কোনো টাকা পয়সা আমাদের দিতে হবে না। আর এই 1250 টাকার ভিতরে আপনি কিন্তু 4টা হাইলাইটস কিন্তু তার মানে তানভীর স্যার এই কাজটা করছে। দেখো সব কথা শুনছে যে এই তানভীর স্যার উদাহরণ দিয়েছে যে তানভীর স্যার গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজার যখন ঘুরতে যাবে, সেখান থেকে সে যেখানেই থাকুক না কেন সেখানে বসে যে অনলাইনে ক্লাসটা করা যাবে। ওই সময় বল স্যার সাউন্ড তো শোনা যায় না। তার মানে সে কিছু একটা এদিকে বসে করছে। আচ্ছা যাই হোক, এই নিবন্ধনে করছে মাত্র 1620 টাকা। আর এর জন্য বাজারে কোনো ধরনের কোনো গাইড বই কিন্তু আমাদের পড়তে হবে না, হবে না, হবে না। ওকে, ঠিক আছে। তা যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। হাই হাই, টাটা।